সন্ধ্যা। সড়কের বাতিগুলো ধীরে ধীরে জ্বলে উঠছে। হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো রাস্তার জ্যাম কাটিয়ে ছুটে চলার চেষ্টায় আছে। সন্ধ্যার এই সময়টাতে শহরের এই জায়গাটায় সবসময় জ্যাম লেগে থাকে। বাতাসে কেবল যানবাহনের শব্দ আর মানুষের কোলাহল ভাসে। হঠাৎ করে কেউ গ্রাম থেকে এসে এই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে অনেকদিন লেগে যাবে নিশ্চিত। তবে শহরের মানুষগুলো এতে অভ্যস্ত হয়ে গেছে। এই পরিবেশে তাদের কোনো বিপরীত প্রতিক্রিয়া নেই। উল্টো হঠাৎ করে কোনো দিন এই কোলাহল থেমে গেলেই ওরা চমকে যাবে। আশেপাশের উঁচু-নিচু বিল্ডিংগুলোতে আলো জ্বলে উঠতে লাগল। হঠাৎ করে পুরো শহরটাকে মনে হতে লাগল ছোট্ট একটা গ্যালাক্সি। বিল্ডিংগুলোকে মনে হতে লাগল এক একটা নক্ষত্র। সড়কের পাশের একটা 5 তল বিশিষ্ট ভবনের গায়ে বড় বড় অক্ষরে লেখা স্বপ্না ম্যানশন। ভবনটার দ্বিতীয় তলার একটা কক্ষের জানালা দিয়ে ব্যস্ত সড়কের দিকে তাকিয়ে আছে রাহাত খান। ভবনটার মালিক সে। বয়স 30-35 হবে। শহরে আরও 2টো ভবন আছে তার। স্ত্রীর নামেই এই ভবনটার নাম রাখে সে স্বপ্না ম্যানশন। স্যার, আপনার চা। 13 বছর বয়সী কাজের মেয়েটা চায়ের কাপ হাতে ঢুকল ভেতরে। সনার কাছে অনেকক্ষণ আগে চা চেয়েছিল রাহাত। 1 কাপ চা পাঠাতে তার এতক্ষণ লাগল। স্বপ্না বুঝি ইদানিং তার প্রতি কেয়ারিং কমিয়ে দিচ্ছে। অথচ সে পুরো একটা ভবন সনার নামে করে দিয়েছে। রেখে চলে যা। দৃষ্টি না ফিরিয়েই বলল রাহাত। স্ত্রীর প্রতি অভিমান করে সে আর ছুঁয়েও দেখল না চায়ের কাপটা। একধানে চেয়ে রইল ব্যস্ত সড়কের দিকে। সড়কের জ্যামটা আরও বাড়তে লাগল। কিছুটা দূরে ঘন ঘন সাইরেন বাজাচ্ছে একটা পুলিশ ভ্যান। সামনের যানবাহনগুলো যথাসম্ভব সরে গিয়ে পুলিশ ভ্যানটাকে পথ করে দিল চলে যেতে। স্বপ্না ম্যানসনের সামনে এসে থামল পুলিশের গাড়িটা। রাহাত কক্ষ থেকে বের হয়ে নিচে নামতে চাইলে স্বপ্না তার পথ আটকাল। কোথায় যাচ্ছ? চা খেয়েছ? শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে জিজ্ঞেস করল স্বপ্না। খাইনি এখনো। নিচে পুলিশ আসছে, একটু দেখা করে আসি। স্বপ্নাকে পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে দ্রুত নিচে নেমে এলো রাহাত। কলিং বেল বেজে ওঠল। রাহাত গিয়ে দরজা খুলতেই কয়েকজন পুলিশ সদস্য ভেতরে ঢুকল। পুলিশ অফিসার সঞ্জু রাহাতের সাথে হ্যান্ডশেক করে বলল, আমরা এসেছি নাজমুল হত্যাকাণ্ডের একটু তদন্ত করতে। জি জি, বসুন। রাহাত সবাইকে আসন দেখিয়ে বসতে বলল। অফিসার সঞ্জু বসলেও তার অধীনস্থ পুলিশ সদস্যরা সৌজন্য দেখিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলুন, অফিসার পায়ের উপর পা তুলে সিনা টান করে বসল রাহাত। আপনার কাউকে সন্দেহ হয় কি না এই খুনের ব্যাপারে? এমন কেউ তো নেই সন্দেহ করার। নাজমুল আমাদের গেটকিপার। নাইট ডিউটিতে ছিল সে। কার সাথে তার শত্রুতা থাকতে পারে? আপনার সাথে কারো শত্রুতা নেই তো? আমার সাথে? হা হা হা। কিছুটা উচ্চস্বরে হাসল রাহাত। আমার সাথে কার শত্রুতা থাকবে ওখানে? আমি জায়গাটা লিজ নিয়েছি কয়েক মাস হলো সবে। ওদিকে আমার যাওয়া হতো না কখনো। জায়গাটা নেয়ার পর থেকে যাওয়া আসা হচ্ছে। এমন নয়তো জায়গাটার উপর অন্য কারো লোভ ছিল? না না না, এমন কেউ নেই। আমি খোঁজ খবর নিয়েই জায়গাটা লিজ নিয়েছি। আর আমার সাথে কারো শত্রুতা থাকলে বেচারা একজন গেটকিপার কি দোষ করল? তাকে এভাবে খুন হতে হলো কেন? আচ্ছা, আমরা একবার জায়গাটা সরেজমিনে দেখতে চাই। আপনার সহায়তা আশা করছি। জি জি, অবশ্যই। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিব, সে আপনাদের সহায়তা করবে। আচ্ছা, আমরা উঠি। তবে সঞ্জু উঠতে চাইলে রাহাত বাধা দিয়ে বলে, একটু একটু অপেক্ষা করুন। আপনাদের
একটা জিনিস দেখানোর ছিল, একটা ফুটেজ। বলতে বলতে রাহাত ফোনে কাকে যেন কল করে বলল, হ্যাঁ, ফুটেজটা হোয়াটসঅ্যাপে পাঠাও। ফোন রেখে দিল রাহাত। সঞ্জুর উদ্দেশ্যে বলল, 2 মিনিট অপেক্ষা করুন, এখনই পাঠাচ্ছে। আমার নতুন অফিসটা ঘটনাস্থলের বিপরীত পাশে, দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ, মাথা দুলালো সঞ্জু। ওখানের একটা সিসি ক্যামেরায় নাকি কিছু একটা ধরা পড়ে। এই যে পাঠিয়েছে ফুটেজটা। দেখুন বলেই ফুটেজটা চালু করে মোবাইলটা সামনে ধরল রাহাত। স্ক্রিনে দেখা গেল রাত 2টোর সময় কেউ একজন দেয়াল এবং কাঁটাতার টোপকে রাহাতের লিজ নেয়া জায়গাটাতে ঢুকছে। কয়েকবার ফুটেজটা প্লে করে দেখল ওরা, কিন্তু লোকটার চেহারা স্পষ্ট না, তাই বোঝা গেল না কে সে। রাহাত মন্তব্য করল, স্পষ্টই বোঝা যাচ্ছে লোকটা দেয়াল টোপকে ভেতরে ঢুকে তারপর হয়তো নাজমুলকে খুন করে বের হয়ে আসে। কিন্তু লোকটার বেরিয়ে আসার ফুটেজটা নেই কেন? দুঃখিত, আমাদের অফিসের সিসি ক্যামেরাটা আসলে এক সাইডে, জায়গাটার গেট পর্যন্ত কাভার হয় না। নতুন অফিস, এখনো সিসি ক্যামেরা সব জায়গায় সেটআপ করা হয়নি। বুঝেনি তো? আচ্ছা, এবার উঠি, প্রয়োজনে আপনার সাথে আবারও কথা বলা যেতে পারে। আর ফুটেজটা আমার ফোনে দিন। রাহাত ফুটেজটা সঞ্জুর ফোনে পাঠালে সঞ্জু বেরিয়ে গেল সঙ্গীদের নিয়ে। ভোরের শীতল হাওয়ায় মর্নিং ওয়াক করা রহমান সাহেবের নিত্যদিনের রুটিন। বয়স 55 ছুঁই ছুঁই, তবে নিয়মিত শরীরচর্চার কারণে বয়সটাকে তিনি 30-এই যেন আটকে রেখেছেন। মাথার কাঁচাপাকা চুলগুলো না দেখলে কেউ বিশ্বাসই করবে না তিনি 50 লোক। ভোর হলেই তিনি বেরিয়ে পড়েন হাঁটতে। রহমান সাহেবের সকল গুণে গুণান্বিত আরেক ব্যক্তি হলেন সিরাজ সাহেব। রহমান সাহেবের বন্ধু তিনিও এই সময়টাতে হাঁটতে বের হয়েছেন। তারপর মুখোমুখি দেখা। বন্ধুকে দেখে রহমান সাহেব প্রথমে না দেখার ভান করে চলে যেতে চাইলে সিরাজ সাহেব ডাক দিলেন, রহমান, কি ব্যাপার বলো তো, আজকাল তুমি দেখি আমার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকতে চাও? রহমান সাহেব গতি থামিয়ে সিরাজ সাহেবের মুখোমুখি দাঁড়ালেন। তারপর বললেন, আসলে তোমার আর তোমার পরিবারের সাথে যে অন্যায়টা আমরা করেছি, তারপর আর মুখোমুখি হওয়ার সাহস পাই না। আরে সেসব আমরা কবেই ভুলে গেছি। আমার মেয়ের এখন ভালো একটা ঘরে বিয়ে হয়েছে, সুখে আছে সে। রাস্তার একটা বেঞ্চিতে পাশাপাশি বসতে বসতে বললেন সিরাজ সাহেব। তারপরও ওই সময় আমরা খুব অন্যায় করেছি তোমার মেয়ের সাথে। আমার ছেলে রিহানের সাথে ওর এনগেজমেন্ট হওয়ার কথা ছিল, তারপর ছেলেটার যে হঠাৎ কি হলো। বাদ দাও তো ওসব, তোমাদের কারো উপর আমাদের আক্ষেপ নেই। রিহানের কি খবর বলো? বিয়ে শাদী করবে বলে চিন্তাভাবনা করছে? ওর বিয়ে হয়ে গেছে, মুখ নিচু করে বললেন রহমান সাহেব। বিয়ে হয়ে গেছে? কিছুটা চমকে উঠলেন সিরাজ সাহেব। কবে বিয়ে হলো? কিছু জানতেই পারলাম না। সে অনেক কথা। মেয়ের নাম কি? সুফিয়া। বাড়ি কোথায়? বংশ পরিচয় কি? বংশ পরিচয় ভালো, জমিদার ঘরের মেয়ে। কিন্তু মেয়ে এই সময়ের না। মানে মেয়ে নাকি 1943 সালের। রহমান, তুমি ঠিক আছো তো? কি সব আবোলতাবোল বলছো? আবোলতাবোল না, যা শুনেছি তাই বলছি। মেয়ে এই সময়ের কেউ নয়। আর কিছু বলতে পারছি না আমি, বাড়িতে গিয়ে নিজেই দেখে এসো একদিন। দীর্ঘশ্বাস ছাড়লেন রহমান সাহেব। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ভালো লাগছে না আজ আর, বাসায় চলে যাই। সময় করে একদিন বাসায় এসো।
আমার ছেলে আর ছেলের বউকে দেখে যেও, বলেই হনহন করে চলে যেতে লাগলেন রহমান সাহেব। অবাক দৃষ্টিতে সিরাজ সাহেব তার দিকে চেয়ে রইলেন। ভেবে পাচ্ছেন না তিনি, রহমানের হঠাৎ কি হল। সুফিয়া সুফিয়া কয়েকবার সুফিয়ার নাম ধরে ডাকল রিহান। সুফিয়া এসে দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়াল। একটা কালো শাড়ির সাথে কালো রঙের ফুলহাতা ব্লাউজ পরে আছে সে। খোপায় গুজানো এক গোছা গাজরা ফুল। ঠোঁটে হাসি ফুটিয়ে হাত দুটো বুকের সাথে ভাঁজ করে সে চোখের ইশারায় জিজ্ঞেস করল, কি মশাই? অফিসে যাওয়ার জন্য বের হব। তোমার চেহারাটা দেখে গেলে কাজে আর ক্লান্তি লাগে না। ইস, অফিসে যেন কেউ আবার আমার স্বামীটাকে বউ পাগলা বলে না বসে। আরে অফিসের কেউ এখনো তোমার কথা জানে না। আমাদের বাচ্চাটা জন্ম নিক, তারপর অফিসের সবাইকে একদিন দাওয়াত দিব। এগিয়ে গিয়ে রিহান সুফিয়ার পেটে হাত বুলাল। তারপর নিচু হয়ে পেটের উপর চুমু খেল। হয়েছে, এখন অফিসে যাও। দেরি হয়ে যাচ্ছে তো। রিহানের চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে বলল সুফিয়া। রিহান উঠে দাঁড়িয়ে সুফিয়ার কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করল, বাবা ফিরেছে? হ্যাঁ, ফিরেছে। বাবা মার যত্ন নিও। ওরা হয়তো তোমাকে এখনো মেনে নিতে পারছে না। কিভাবে মানবে? ছেলের চেয়ে প্রায় ৭০ বছরের বড় একটা মেয়েকে। রিহান সুফিয়াকে ড্রেসিং মিররের সামনে দাঁড় করিয়ে বলল, দেখো তো তোমার বয়স কত? সুফিয়া রিহানের দিকে ঘুরে বলল, বয়স বাড়েনি আর কি, হুট করে ১৯৪৩ সাল থেকে চলে এসেছি। আমার জাস্ট ৭০ বছর আগে জন্ম নিছ, ৭০ বছর বড় তো আর নও। আমাদের বাচ্চাটা জন্ম নিলে সব ঠিক হয়ে যাবে। হুমম। সুফিয়ার মাথা দুপাশে আলতো করে ধরে আশ্বস্ত করল রিহান। তারপর তাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল সে। অফিসে ইউসুফ সাহেবের মুখোমুখি বসে আছে রিহান। কি যেন প্রয়োজনে ডেকেছে তাকে। রিহানকে বসিয়ে রেখে একটা ফাইল দেখছিলেন উনি। হঠাৎ মাথা তুলে তিনি রিহানের উদ্দেশ্যে বললেন, কি রিহান সাহেব, বসে থাকতে বোরিং লাগছে? না না স্যার, একদমই না। মৃদু হাসল রিহান। কফি পাঠাতে বলি তোমার জন্য? বলেই বেল চাপলেন ইউসুফ সাহেব। রিহান বিব্রতবোধ করে বলল, স্যার, আপনার সামনে কফি খাব? আরে সমস্যা নেই। তোমার জন্য একটা সুখবর আছে। একটু অপেক্ষা করো, ফাইলের কাজটা শেষ করি। অফিসের পিয়ন এসে ভেতরে ঢোকার অনুমতি চাইল। ইউসুফ সাহেব পিয়নকে ১ কাপ কফি আনতে বললেন রিহানের জন্য। রিহান মনে মনে ভাবতে লাগল, বসো, আবার তাকে কি সুখবর দেবে। কিন্তু কিছুই ভেবে পেল না সে। একটু পর পিয়ন এসে কফি দিয়ে গেল। কফিতে চুমুক দিয়ে রিহান তার বসের উদ্দেশ্য বলল, স্যার, একটা প্রশ্ন করতে পারি? হুমম করো। আপনার বয়স তো আনুমানিক ৭০-৭৫ হবে। আপনি এবার একটু কাজ থেকে ছুটি নিতে পারেন না? সেই বন্দোবস্তই তো করতে যাচ্ছি। বলেই ইউসুফ সাহেব একটা কাগজে সাইন করে রিহানের দিকে এগিয়ে দিলেন। রিহান অবাক দৃষ্টিতে কাগজটার দিকে কয়েক মুহূর্ত চোখ বুলিয়ে বসের দিকে তাকাল। ইউসুফ সাহেব তার সংশয় দূর করতে বললেন, অবাক হওয়ার কিচ্ছু নেই, এখন থেকে আমার চেয়ারে তুমিই বসবে। এই পুরো অফিসটা তুমিই সামলাবে। কিন্তু স্যার, আমি কেন? শুনেছি আপনার দুজন ছেলে আছে। তাদের কাউকে? রিহানকে বাধা দিয়ে ইউসুফ সাহেব বললেন, তাদের নিজস্ব ব্যবসা আছে, পেশা আছে। তারা ওই দিকটা সামলাক, আমারটা তুমি সামলাও। তোমাকে দায়িত্বটা দেয়ার কারণ কি জানো? আগ্রহ দৃষ্টিতে তাকালো রিহান। ইউসুফ সাহেব পুনরায় বললেন, কারণ চট্টগ্রামে তুমি যে প্রজেক্টের কাজে গিয়েছিলে, প্রজেক্টটা সফল হয়েছে। এজন্য তোমার একটু প্রমোশনের দরকার ছিল। তাই বলে এত বড় প্রমোশন।
আমি কি সামলাতে পারবো স্যার? অবশ্যই পারবে। তোমার মাঝে সেই সৎ সাহস আছে। স্যার, আপনাকে একটা কথা বলবো করে আর বলা হয়নি। কি কথা? চট্টগ্রামে আমি যখন যাই সেই সময় আমার উপর বেশ কয়েকবার হামলা হয়। ওখানে তো আমার কোনো শত্রু ছিল না। তবে কারা ছিল ওরা? আমার মনে হয় প্রজেক্টের সাথে ওদের কোনো সম্পর্ক ছিল। চট্টগ্রাম থেকে ফেরার পর আর কোনো হামলা হয়েছে? না। তাহলে ভুলে যাও ব্যাপারটা। অনেকদিন যেহেতু হামলা হয়নি, তবে আর হবে না হয়তো। কিন্তু স্যার, ব্যাপারটা আমার মাথা থেকে সরছে না। কেন শুধু শুধু আমাকে মারতে চাইল ওরা? কি জানি, কোনো হাইজ্যাকার হবে হয়তো। ওসব ভুলে এখন নতুন দায়িত্ব পালনে মনোযোগী হও। তোমাকে আগামীকাল সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি ছুটি নেব। মৃদু হাসলেন ইউসুফ সাহেব। জি স্যার, বলেই উঠে দাঁড়াল রিহান। তারপর বসের রুম থেকে বেরিয়ে গেল। একটা কালো মার্সিডিজ এসে থামল থানার সামনে। রাহাত নিজেই ড্রাইভ করে এসেছে। পাশে তার স্ত্রী স্বপ্না বসা ছিল। গাড়ি থেকে নেমে দরজা লক করতে করতে রাহাত স্ত্রীর উদ্দেশ্যে বলল, তুমি একটু বসো, আমি এখনই আসছি। বলেই দ্রুত পায়ে ঢুকে গেল রাহাত থানার ভেতর। অফিসার ইনচার্জ সঞ্জুর মুখোমুখি হলে সঞ্জু তাকে বসতে বলে। রাহাত বসতে বসতে জিজ্ঞেস করে, অফিসার, হঠাৎ ডেকেছেন আমায়? কোনো তথ্য পেয়েছেন? নাকি অন্য কিছু? সঞ্জু কয়েক মুহূর্ত ঠোঁট কামড়ে স্থির হয়ে বসল। তারপর বলল, রাহাত সাহেব, আমরা ফুটেজটা নিয়ে দুদিন স্টাডি করি। আরও বিভিন্ন জায়গা থেকে কয়েকটা ফুটেজ সংগ্রহ করি। এতে ছেলেটার পরিচয় জানতে পারি। ছেলেটার নাম রিহান। ছেলেটাকে আরও বিভিন্ন সময় আশেপাশে ঘুরতে দেখা গেছে। আমরা খুব তাড়াতাড়ি ছেলেটার সব তথ্য বের করে নিব। কিন্তু আপনাকে যে জন্য ডাকা, রিহান নামে কারো সাথে আপনার পরিচয় আছে কি না, বা কোনো শত্রুতা? এই যে তার ছবি বলেই ফোনে একটা ছবি জুম করে রাহাতকে দেখালো সঞ্জু। কয়েক মুহূর্ত ছবিটার দিকে তাকিয়ে মাথা নাড়ে রাহাত, না, চিনি না। ঠিক আছে, আমরাই বের করব বাকিটা। আর আমরা আরেকবার ঘটনাস্থলে যাব, আপনার উপস্থিতি আশা করছি। শিওর। আপনারা যাওয়ার আগে আমাকে জানাবেন। সঞ্জুর সাথে হ্যান্ডশেক করে উঠে দাঁড়াল রাহাত। ঘড়িতে টাইম দেখে নিল সে। না, স্বপ্নাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্রুত পায়ে হেঁটে আবারও গাড়িতে উঠে বসল সে। সনার দিকে তাকিয়ে মৃদু হাসল। স্বপ্না থানায় আসার কারণ জিজ্ঞেস করলে রাহাত বর্ণনা করতে করতে গাড়ি স্টার্ট দিল। মনে মনে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক রিহানকে পুলিশের আগে খুঁজে বের করতে হবে। কয়েকটা শপিং মল ঘুরে রিহান দুটো শাড়ি কিনল সুফিয়ার জন্য। নীল আর খয়েরি রঙের শাড়ি দুটোতে সুফিয়াকে নিশ্চয়ই খুব ভালো মানাবে। শাড়ি পরে সে রিহানের সামনে লাজুক মুখ নিয়ে যখন দাঁড়াবে, লজ্জায় তার দিকে তাকাতেই পারবে না। রিহান আলতো করে তার মুখটা তুলে কপালে চুমু খাবে। সুফিয়া পালাতে চাইবে, রিহান তার হাতটা টেনে ধরে বুকের সাথে মিশিয়ে নেবে। ভাবতেই রিহানের ঠোঁটে মৃদু লাজুক হাসি ফুটে উঠল। আচমকা তার ভাবনায় ছেদ পড়ল খানিক দূরে এক দীর্ঘদেহী লোককে দেখে। দেখেই লোকটাকে চিনতে পারে সে। এই লোকের নেতৃত্বেই চট্টগ্রামে তার উপর কয়েকবার হামলা হয়েছিল। রিহান লোকটার পিছু নিলে লোকটা টের পেয়ে যায়, তারপর প্রাণপণ দৌড়াতে থাকে। রিহানও শাড়ির প্যাকেটটা এক হাতে শক্ত করে ধরে দৌড়াতে থাকে লোকটার পিছু পিছু। কিন্তু আফসোস, লোকটাকে সে হারিয়ে ফেলে একটা ভিড়ের মাঝে। রিহান আশেপাশে লোকটাকে বেশ কিছুক্ষণ খুঁজে ব্যর্থ হয়ে ঠাই দাঁড়িয়ে থাকে। চট্টগ্রামে হামলার ব্যাপারে সে আরও সিরিয়াস হয় এবার। তার মানে ওরা কেউ হাইজ্যাকার ছিল না।
এখান থেকেই ওরা তাকে ফলো করে চট্টগ্রামে যায়। তারপর ওখানেই হয়তো মেরে ফেলার উদ্দেশ্য ছিল তাদের। রিহান ভেবে পায় না, কারা ওরা? কেন তাকে মারার জন্য ঢাকা থেকেই চট্টগ্রামে যায়? কে পাঠিয়েছিল ওদের? সন্ধ্যা হয়ে গেছে। রহমান সাহেব বাড়ির বারান্দায় চেয়ার নিয়ে বসে একটা পত্রিকা পড়ছিলেন। পত্রিকা পড়তে পড়তে বেশ কয়েকবার তিনি মোবাইলের স্ক্রিনে টাইম দেখে যাচ্ছেন। কিছুটা বিষণ্ণ দেখাচ্ছে তাকে। কিছুক্ষণ পর তার স্ত্রী রাহেলা বেগম এসে সামনে এক কাপ চা রাখলেন। রহমান সাহেব স্ত্রীর উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, তোমার ছেলে কি ফিরেছে? না, ফিরেনি এখনো। তুমি একটা ফোন করে দেখো তো ছেলেটা এখনো এলো না কেন? আরে সেই চেষ্টা কি বাদ রেখেছি? তোমার ছেলের ফোন বন্ধ। তোমার ছেলেটা আমাদের জ্বালিয়ে খাবে। এভাবে বলছো কেন? আমার অসুস্থ ছেলেটার কোনো বিপদ হলো না তো? তুমি একটু বের হয়ে খোঁজ নাও তো। আমার পাঞ্জাবিটা নিয়ে এসো। আমি বের হয়ে দেখি। কথোপকথনের মাঝখানে রিহান প্রবেশ করল ঘরে। বাবা মার উদ্দেশ্য সে প্রশ্ন ছুড়ল, কি নিয়ে কথা হচ্ছে? কোথায় বের হচ্ছে বাবা? ছেলেকে দেখে যেন কলিজায় পানি ফিরল বাবা মার। রাহেলা বেগম দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে সারা শরীরে হাত বুলালেন। তারপর জিজ্ঞেস করলেন, এত দেরি করে ফিরেছিস কেন বাপ? আমাদের টেনশন হয় না? তোমাদের বৌমার জন্য দুটো শাড়ি কিনতে গিয়েছিলাম। দেখো তো শাড়ি দুইটা কেমন হয়েছে? রাহেলা বেগম শাড়ি দুটো নিয়ে খুলতে খুলতে জিজ্ঞেস করলেন, একটু ফোন করে জানাতে পারতি আমাদের। ফোনটাও বন্ধ করে রেখেছিস? সরি মা, ফোনে চার্জ ছিল না আসলে। শাড়ি দুইটা দেখো, সুন্দর না? সুফিয়াকে মানাবে? বাবা দেখো তো। একটা শাড়ি বাবার দিকে বাড়িয়ে দিল রিহান। রহমান সাহেব শাড়িটা খুঁটিয়ে দেখতে লাগলেন। তারপর বললেন, হুমম, খুব মানাবে। কিন্তু বাবা, তুই যে আমাদের টেনশনে ফেলে দিস এভাবে। আমাদের কথা কি একবারও ভাবিস না? মা, তোমরা কি আমাকে এখনো অসুস্থ ভাবো? বাবা, আমি বারবার বলছি আমি অসুস্থ না। আমার মাথা ঠিক আছে। তোমরা আমার জন্য চিন্তা করো না। চিন্তা না করে কি উপায় আছে আমাদের? আমি কি বলি শুন, কিছুদিন চাকরি থেকে ছুটি নে। বাসায় থাক কিছুদিন। সুফিয়া প্রেগন্যান্ট না? ওকে সময় দে। সুফিয়ার পাশে থাক। সুফিয়ার দোহাই দিলেন রহমান সাহেব। সুফিয়ার কথা বলাতে হয়তো রাজি হবে সে, কিন্তু রহমান সাহেবকে হতাশ করে সে বলল, না বাবা, অফিসে সবে প্রমোশন পেয়েছি। আগামীকাল অফিসের সব দায়িত্ব আমি বুঝে নেব। এখন ছুটি নেওয়া যাবে না। সুফিয়াকে দেখাশোনা করার জন্য তো তোমরা আছো। রিতা আছে। এই রিতা এদিকে আয় তো। দরজায় দাঁড়িয়ে রিহানের বোন রিতা তাদের কথোপকথন শুনছিল। রিহান ছোট বোনকে ডাক দেয়। রিতা কাছে এলে রিহান তাকে এক হাতে আলতো করে ধরে জিজ্ঞেস করল, তোর ভাবিকে দেখতে পারবি না? রিতা বাবা মার দিকে একবার চোখ বুলিয়ে রিহানের দিকে তাকায়। তারপর মাথা দুলিয়ে অস্ফুটে শব্দ করে, খুব পারব। এই তো আমার লক্ষ্মী বোন। কাল অফিসের সব দায়িত্ব বুঝে নেব। তারপর অফিস থেকে ফিরে তোর যা যা লাগে কিনে দেব। বাবা আর মাকেও কিনে দেব। কেমন? রিতা মাথা দোলায়। রিহান শাড়ি দুটো নিয়ে ভেতরে গেল সুফিয়ার কাছে। রাহেলা বেগম স্বামীর দিকে তাকিয়ে আফসোস করে বলতে থাকে, আমার ছেলেটার পাগলামি দিন দিন বেড়ে যাচ্ছে। কেন তুমি ওকে ভালো একটা ডাক্তার দেখাচ্ছ না? আমি কিভাবে ডাক্তার দেখাবো? তোমার ছেলে তো নিজেকে সুস্থ মনে করে। রাহেলা বেগম চোখ মুছতে মুছতে চলে গেলেন ভেতরে। পরদিন অফিসে রিহানকে সংবর্ধনা দিল চিফ হওয়ার জন্য। অধীনস্থরা ফুলের তোড়া দিল।
সংবর্ধনা শেষে ইউসুফ সাহেব রিহানকে নিজের চেয়ারে নিয়ে গিয়ে বসালেন। তারপর অনুরোধের সুরে বললেন, নিজ হাতে তিল তিল করে গড়ে তোলা আমার অফিস একটু দেখে শুনে রেখো, সবদিকে খেয়াল রেখো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি সব সামলে নিব। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, আপনার সম্মান অটুট রাখব। ইউসুফ সাহেব মৃদু হাসলেন। তারপর হেসে বের হয়ে যেতে চাইলে পেছনে থেকে রিহান বলে উঠে, স্যার, আপনাকে আমার খুব আপন মনে হয়। ইউসুফ সাহেব ঘুরে রিহানের দিকে তাকালেন, চোখে তার প্রশ্ন। রিহান পুনরায় বলে উঠে, আপনার নাম শুনলে আমার দাদার কথা মনে পড়ে যায়। আমার দাদার নামও ছিল ইউসুফ। নামের মিল থাকার কারণেই কি আপন মনে হয়, নাকি অন্য কোনো কারণে? ঠিক কি কারণে জানি না স্যার, তবে মনে হয় আপনি আমার কাছের কেউ। ইউসুফ সাহেব হাসলেন। তারপর আলতো করে রিহানের কাঁধ চাপড়ে দিয়ে বেরিয়ে গেলেন। তিনি তার হাসির মাধ্যমে রিহানকে অনেক কিছু বুঝিয়ে দিলেন, কিন্তু রিহান বুঝতে পারল কিনা কিছুই বোঝা গেল না তার ভাবমূর্তি দেখে। ভাবলেশহীন হয়ে সে অনেকক্ষণ ঠাই বসে রইল চেয়ারে। বিকেলে সূর্যের তেজটা নরম হয়ে আসছিল। সেই সময় সঞ্জু কয়েকজন পুলিশ সদস্য নিয়ে রাহাতের সাথে দেখা করতে আসে। কিছুক্ষণ তারা রাহাতের নতুন অফিসটাতে বসে চা নাস্তা খায়। তারপর রাহাতের সাথে বের হয়ে আসে বাইরে। রাস্তার ওপাশে রাহাতের লিজ নেয়া বিশাল জায়গা, আনুমানিক ৬-৭ একর তো হবেই। ঢাকা শহরে যে এখনও এত বিশাল ফাঁকা জায়গা অবশিষ্ট আছে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অবশ্য শহরের এই সাইডটা একটু গ্রামের মতো। লিজ নেয়া পুরো জায়গাটার চারপাশে দেয়াল তোলা হয়েছে, দেয়ালের উপর কাঁটাতার। অফিসের মুখোমুখি অবস্থানে একটা বড় আকারের গেইটও করা হয়েছে। সেই গেইটে পাহারা দিত নাজমুল। নাজমুলের জায়গায় আজ নতুন একজন গেটকিপারকে দেখা গেল। সঞ্জু তার দিকে কিঞ্চিত তাকিয়ে ভেতরে ঢুকে গেল সঙ্গীদের নিয়ে। তার পাশাপাশি হেঁটে চলল রাহাত। হাঁটতে হাঁটতে সে সঞ্জুর উদ্দেশ্য বর্ণনা করতে লাগল, আসলে এ জায়গাটা আমি ২০ বছরের জন্য লিজ নিই। এখানে একটা ইটখোলা নির্মাণ হবে, ওদিকটাতে হবে একটা জুট মিল। এগুলোর পাশাপাশি এখানে আরও কিছু প্রজেক্ট করার চিন্তাভাবনা করছিলাম সামনে, কিন্তু আফসোসের বিষয় দেখুন, কাজটা শুরু করার মুহূর্তেই একটা মার্ডার হয়ে গেল। সঞ্জু চারপাশে চোখ বুলাল। শ্রমিকরা নিজেদের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তাদের দিকে তাকিয়ে সঞ্জু রাহাতকে প্রশ্ন করে, আনুমানিক কতজন শ্রমিক কাজ করে এখানে? ৩০০ জন। সরকারের অনুমতির জন্য নির্মাণ কাজ শুরু করতে একটু বিলম্ব হয়েছে। ৩ দিন আগেই কেবল অনুমতিপত্র পাই। তারপর কাজ শুরু করি, সেদিন রাতেই ঘটনাটা ঘটে। কেউ হয়তো চায় আপনি প্রজেক্টটা অফ করে দিন, কেউ হয়তো আপনার ভালো চায় না। সেটা রিহান নামের লোকটা যখন ধরা পড়বে তখনই জানা যাবে। আচ্ছা, নাজমুলের লাশটা আমরা একটা গর্ত থেকে উদ্ধার করি। একটা কবরের মতো গর্তটা। গর্তটা কি আগে থেকেই ছিল নাকি? না, না, গর্তটা হয়তো রিহান নিজেই করে। তারপর নাজমুলকে মাটি চাপা দিতে চেয়েছিল। পরে সময় এবং সুযোগ না পেয়ে অর্ধেক মাটি চাপা দিয়ে পালিয়ে যায়। কিন্তু কি উদ্দেশ্য হতে পারে তার? সেটা আপনারাই খুঁজে বের করুন না হয়। ঠিক আছে, আপনার প্রজেক্টের সফলতা কামনা করছি। আমরা যত দ্রুত সম্ভব রিহানকে ধরার চেষ্টা করব। ধন্যবাদ অফিসার, খুশি হলাম আপনাদের কাজে। হ্যান্ডশেক করে পুলিশদের বিদায় দিল রাহাত। রিতাকে নিয়ে শপিংয়ে বের হয়েছিল রিহান। সুফিয়া প্রেগন্যান্ট বলে সে তাকে সাথে নিয়ে যায়নি। সবার জন্য শপিং করে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। প্রমোশন উপলক্ষে সে সবাইকে একটু খুশি করতে চেয়েছে।
বাসায় এসে সবাই মিলে ওরা শপিং সামগ্রী দেখছিল খুশিমনে। সেই সময় উপস্থিত হয় সিরাজ সাহেব। তাকে দেখে রহমান সাহেব বললেন, আরে সিরাজ যে, কি মনে করে এলে? রাহেলা বেগম সোফা দেখিয়ে বললেন, বসেন ভাই সাহেব, বসেন। আগে তো প্রায় আসতেন, এখন আর আসেন এদিকে তেমন। আমাদের হয়তো ভুলে গেছেন। সিরাজ সাহেব বসলেন, তারপর হেসে বললেন, আসলে ভাবি কাজের চাপে আসা হয় না। আপনারা হয়তো ভাবছেন ওই ঘটনার কারণে আমি আসি না। আসলে তা না। ওই জন্য আমাদের কোনো দুঃখ নেই। আমাদের মেয়ের মাশাআল্লাহ ভালো ঘরেই বিয়ে হয়েছে। আজ যে জন্য আসা ভাবি। রহমানের কাছে শুনলাম রিহান নাকি বিয়ে করেছে। তাই বৌমাকে একটু দেখতে এলাম। সিরাজ সাহেবের কথা শুনে রিতা, রাহেলা বেগম এবং রহমান সাহেব পরস্পরের দিকে তাকাতে লাগলেন। সিরাজ সাহেব ওদের ভাবমূর্তি দেখে কিছুই আন্দাজ করতে পারলেন না। পুনরায় বললেন, কই? বৌমাকে ডাকেন, একটু দেখে যাই। আমি দেখাচ্ছি, আমার সাথে এসো সিরাজ। বলেই সিরাজ সাহেবকে রিহানের কক্ষে নিয়ে গেলেন রহমান সাহেব। তারপর খাটের দিকে ইশারা করে বললেন, ওই যে নতুন শাড়ি পরে খাটে বসে আছে রিহানের বউ। কই? খাটে তো কেউ নেই। আমি তো কাউকে দেখছি না। অবাক হলেন সিরাজ সাহেব। রহমান সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমরাও কাউকে দেখছি না। কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ভান করে চলতে হয় যে এখানে আরও একজন আছে, রিহানের স্ত্রী। আসলে পুরোটাই তার কল্পনা। এখানে কেউ নেই। সুফিয়া নামের কেউ নেই ওর জীবনে। আমার ছেলেটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে দিন দিন। শেষের দিকে রহমান সাহেবের গলা ভারী হয়ে এলো। নীরবে চোখের কোণের জল মুছলেন তিনি। বন্ধুকে সান্ত্বনা দেন সিরাজ সাহেব। কাঁধে হাত রেখে নির্মল কণ্ঠে বলেন, আমি বলি কি রহমান, রিহানের অসুখটা আরও বাড়ার আগেই ওকে একটা ডাক্তার দেখাও। আরে অসুখ আর বাড়বে কি? বেড়েই তো গেছে। কত চেষ্টা করেছি ডাক্তার দেখাতে, কিন্তু ও রাজি না। এই ফাঁকে রিহান সিরাজ সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, আঙ্কেল, আমি একদম ঠিক আছি, আমার জন্য বাবাকে চিন্তা করতে নিষেধ করে দেন। বাবা রিহান, তোমার অবস্থাটা তো আমরা সচক্ষে দেখছি। তোমার আসলেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আঙ্কেল আপনিও? ঠিক আছে, আমি ডাক্তারের পরামর্শ নেব শীঘ্রই। এবার হ্যাপি সবাই? সবার দিকে তাকালো রিহান। রিহানের কথায় যেন সবাই প্রশান্তি ফিরে পেল। ডাক্তার শহীদ শহরের নামকরা একজন সাইকিয়াট্রিস্ট। বয়স ৩৩ আনুমানিক। প্রাইভেট চেম্বারে রোগী দেখেন। তারই দ্বারস্থ হয় রিহান। সাথে তার বাবা মাও যায়। ডাক্তার শহীদ রোগীর অসুস্থতার ব্যাপারে জিজ্ঞেস করলে রহমান সাহেব সবকিছু খুলে বলেন। তারপর ডাক্তার রোগীকে থাকতে বলে বাকিদের বাইরে অপেক্ষা করতে বলে। সবাই বেরিয়ে গেলে ডাক্তার রিহানকে জিজ্ঞেস করে, নাম? রিহান। নামটা শুনে কয়েক মুহূর্ত রিহানের চেহারার দিকে চেয়ে থাকে ডাক্তার। তারপর জিজ্ঞেস করে, উনারা যা বলে গেলেন সেই সম্পর্কে আপনার কি মতামত? ডাক্তার সাহেব, বিশ্বাস করুন, আমি মোটেও অসুস্থ না। আচ্ছা, বিশ্বাস করলাম, আপনার বক্তব্য বলুন। উনারা কেন আপনাকে অসুস্থ ভাবছেন? ওদের দিক থেকে ওরা ঠিক। আসলে আমারই দোষ। আমি ওদের সামনে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি। ওরা যে বলছে আমি কাল্পনিক কারো সাথে সংসার করি। ব্যাপারটা আসলে এমন না। তবে আসলে ওদের দেখানোর জন্যই এমনটা করি আমি, যাতে আমায় ওরা অসুস্থ ভাবে। কারণ আমার এনগেজমেন্ট করার কথা ছিল। আমিও রাজিও ছিলাম। কিন্তু ২০ মিনিটের একটা সময় সবকিছু উল্টপালট করে দেয়।
আমি হঠাৎ করে অতীতে চলে যাই। নিজেকে আবিষ্কার করি হঠাৎ 1942 সালে। রিহানের কথা শুনে ডাক্তার শহীদকে অবাক হতে দেখা গেল না। গভীর মনোযোগ দিয়ে রিহানের কথা শুনতে লাগল সে। রিহান বলতে লাগল, অতীতে আমি অনেকদিন আটকে থাকি, ভেবেছিলাম কখনো ফিরতে পারবো না ওখান থেকে। ওখানেই আমার সম্পর্ক হয় সেই সময়ের এক মেয়ের সাথে। ডাক্তার সাহেব, আপনি কি আমার কথা শুনছেন? ডাক্তার শহীদ রিহানের কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে এমনভাবে শুনছিল যেন কথার মাঝেই সে হারিয়ে গেছে। হঠাৎ রিহানের শেষের কথায় সম্বিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলুন। মেয়েটার নাম কি? সুফিয়া। ওর বাবার নাম ছিল জাফর, একজন স্কুলের শিক্ষক। আমি ওখানে ওদের বাসায় থাকতাম। এর আগে অবশ্য আরেকটা বাসায় থাকতাম। আচ্ছা, আপনি অতীত থেকে ফিরে এসে কি করলেন বলুন। অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো শুনতে চাচ্ছি না। কেন বাসার লোক আপনাকে অসুস্থ ভাবছে? অতীতে আমি অনেকদিন কাটালেও সেটা ছিল বর্তমান সময়ের 20 মিনিটের সমান। আমার জীবনের এই 20 মিনিট সময়টা আমার সবকিছু পাল্টে দিয়েছে। এনগেজমেন্টে প্রথমে রাজি থাকলেও পরে আমি আর রাজি হয় না। কারণ আমার জীবনে তখন মিশে গেছে সুফিয়া। ওকে ছাড়া আমি আর কাউকে আমার জীবনে ভাবতে পারি না। তাই এনগেজমেন্টটা বন্ধ করার জন্যই আমি অভিনয় করতে লাগলাম যে আমার সাথে আমার স্ত্রী সুফিয়া থাকে। তাকে আমি অতীতে গিয়ে বিয়ে করে এনেছি। এসব কথা শুনে বাড়ির সবাই আমাকে পাগল ভাবতে শুরু করে। আসলে আমার উদ্দেশ্য ছিল তারা যেন আমাকে পাগল ভেবে এনগেজমেন্টটা ক্যান্সেল করে দেয়। এনগেজমেন্ট ক্যান্সেল হওয়ার পরও তবে অভিনয় করে গেলেন যে। কারণ যার সাথে আমার এনগেজমেন্ট হওয়ার কথা ছিল তার পরিবারের সাথে ওই ঘটনার পর আমাদের সম্পর্কটা প্রায় নষ্ট হয়ে যায়। হুট করে যদি বলতাম আমি সব অভিনয় করেছি, তবে আমার পরিবার অনেক কষ্ট পেত। তাই আমি সময় এবং সুযোগ খুঁজছিলাম যাতে একবার মিথ্যে মিথ্যে ডাক্তার দেখিয়ে বলতে পারি আমি সুস্থ হয়ে গেছি। গতকাল সেই সুযোগ পেয়ে গেলাম। সিরাজ আঙ্কেল, মানে যার মেয়ের সাথে আমার এনগেজমেন্ট হওয়ার কথা ছিল, তার ভুল বোঝাটাও ভাঙল। এবার আমার আর সুস্থ হতে আপত্তি নেই। ডাক্তার সাহেব, আপনি আমাকে এই হেল্পটুকু করুন। মানে আপনি বলতে চাচ্ছেন আপনাকে মিথ্যে চিকিৎসা করব? প্লিজ ডাক্তার, হাতজোড় করল রিহান। সরি মিস্টার, ডাক্তারি পেশাটা কোনো মজা করার বিষয় নয়। আমি আপনাকে এই হেল্পটুকু করতে পারছি না। ডাক্তার প্লিজ। ডাক্তারের ধর্মই তো মানুষের উপকার করা। আমাকে আমার পরিবারের সাথে ভালোভাবে থাকতে হেল্প করুন প্লিজ। ডাক্তার শহীদ কিছুক্ষণ গভীরভাবে কি যেন ভাবলেন, তারপর বলে উঠলেন, ঠিক আছে, আমরা আপনাকে হেল্পটুকু করব। এই জন্য আপনাকে আগামী 3 দিন আমাদের ক্লিনিকে থেকে চিকিৎসা নিতে হবে। মিথ্যে চিকিৎসা? ডাক্তারকে সংশোধন করে দিল রিহান। হুমম, মিথ্যে চিকিৎসা। তবে মাঝে মধ্যে আপনাকে ইনজেকশন দেয়া হবে। এতে ভয় পাবেন না। আপনার কোনো ক্ষতি হবে না। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার। ডাক্তারের হাত দুটো ধরে হাসি মুখে কৃতজ্ঞতা জানাল রিহান। একটা পুলিশ ভ্যান এসে থামল রহমান সাহেবের বাড়ির সামনে। পুলিশ অফিসার সঞ্জু ভ্যান থেকে নেমে বাড়ির ভেতর ঢুকে কলিং বেল বাজাল। দরজা খুলে দিলেন রাহেলা বেগম। সামনে পুলিশ অফিসারকে দেখে বিস্মিত হয়ে স্বামীকে ডাকলেন তিনি। রহমান সাহেব এসে সঞ্জুর উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আপনি এখানে? কাকে চান? এটা কি রিহানদের বাড়ি? জি। রিহান আমার ছেলে। আপনার ছেলেকে ডাকুন। কেন? কি করেছে আমার ছেলে? খুন। খুন করেছে আপনার ছেলে। খুন?
একসাথে চমকে ওঠেন রহমান সাহেব এবং রাহেলা বেগম। কি বলেন? আমার ছেলে খুন করবে কেন? ও তো দুদিন ধরে ক্লিনিকে ভর্তি আছে। খুনটা আরও আগে করেছে। অফিসার, আপনি কি বুঝতে পারছেন কার দিকে আঙুল তুলছেন? আমার ছেলে কয়েক মাস ধরে মানসিকভাবে অসুস্থ। একটা মানসিকভাবে আনস্টেবল ছেলে খুন করবে কিভাবে? আর কি কারণ থাকতে পারে তার খুন করার? আপনার ছেলে মানসিকভাবে অসুস্থ? জি। কোনো ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে? রহমান সাহেব ঠিকানা দিলেন। তারপর বললেন, অফিসার প্লিজ, আমার ছেলেকে কিছু করবেন না। আমার ছেলে কোনো খুন করতে পারে না। দেখুন, এ পর্যন্ত সকল প্রমাণ আপনার ছেলের বিরুদ্ধে। খুনের রাতে আপনার ছেলেকে ঘটনাস্থলে দেখা গেছে, এবং তাও দেয়াল টপকে ভেতরে ঢুকেছে সে। যদি সবকিছু মানসিক অসুস্থতার মধ্যে করে থাকে, তবে আদালতে মাফ পেতে পারে, কিন্তু যদি সে সুস্থ অবস্থায় করে, তবে আদালত সিদ্ধান্ত নেবে আপনার ছেলেকে কি করা হবে। কথাগুলো বলে সঞ্জু চলে যেতে লাগল। রিহানের বাবা মা ভয়ার্ত দৃষ্টিতে তার গমনপথে চেয়ে রইল। তাদের পাশে ভয় ভয় এসে দাঁড়াল রিতা। তাদের সাথে এসব কি ঘটে চলেছে কিছুই বুঝতে পারল না তারা। ক্লিনিকের বেডে শুয়ে আছে রিহান। চোখ দুটো বারবার বুজে আসছে তার। কি একটা ইনজেকশন দেয়া হয়েছে তাকে, তারপর থেকে এই অবস্থা। কোনো মতে চোখ খুলে রাখতে পারছে না সে। জগতের ঘুম নেমে আসতে চাইছে তার চোখে। আশেপাশে আরও কয়েকটা বেডে মানসিক রোগীরা শুয়ে আছে। কেউ কেউ হাসি ঠাট্টা করছে, পাগলামি করছে। রিহান তাদের কথাগুলো শুনছে কেবল, চোখ খুলে দেখতে পারছে না কাউকে। ডাক্তার শহীদের কণ্ঠ শোনা গেল, রিহান সাহেব রিহান সাহেব। চোখ না খুলেই অস্ফুটে শব্দ করল রিহান। আমার কথা শুনতে পাচ্ছেন? চোখ খোলার ব্যর্থ চেষ্টা করল রিহান। শুনুন, চোখ খুলতে হবে না। আপনাকে অজ্ঞান করার ইনজেকশন দেয়া হয়েছে, কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যাবেন। 2 ঘন্টা পর আরেকটা ইনজেকশন দেয়া হবে। আগামীকাল আপনি চলে যেতে পারবেন। সাথে আমাদের মেডিকেল সনদও পাবেন। রিহান কোনো জবাব দিল না। পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে সে। খানিক পর সেখানে উপস্থিত হল পুলিশ অফিসার সঞ্জু। ডাক্তারের দিকে তাকিয়ে সে রিহানের ব্যাপারে প্রশ্ন করল, কি অবস্থা এখন ওর? ট্রিটমেন্ট চলছে। কিন্তু আপনার উপস্থিতির কারণ? আমরা ওকে অ্যারেস্ট করতে এসেছি। মার্ডার করেছে সে। হোয়াট? একটা পাগলে মার্ডার করেছে? হেসে উঠল ডাক্তার শহীদ। এভিডেন্স তো তাই বলছে। ও কি আসলেই পাগল? আলবৎ পাগল। কোনো সন্দেহ আছে? আপনিই বলুন। যে কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করালে পাগলই বলবে সবাই। এখন অজ্ঞান করা হয়েছে তাকে। আচ্ছা, ট্রিটমেন্ট চালু রাখুন। রিলিজ দেওয়ার আগে আমাদেরকে জানাবেন। কার্ডটি রাখুন। এই নাম্বারে ফোন দিবেন। ডাক্তারের দিকে একটা কার্ড এগিয়ে দিয়ে বেরিয়ে গেল সঞ্জু। রাহাতের সামনে অপরাধীর মতো মুখ নিচু করে দাঁড়িয়ে আছে কয়েকজন। রাহাত তাদের উপর প্রচণ্ড চটে গেছে। উত্তেজিত হয়ে হাত পা ছুটতে লাগল সে। তারপর একজনের শার্টের কলার চেপে ধরে চিৎকার করতে করতে বলল, কেন তোদের পেছনে এত টাকা খরচ করি আমি? কেন? জবাব দে, কেন? পুলিশের আগে একটা লোককে খুঁজে বের করতে পারলি না? কি করে লোকটাকে তোদের আগে খুঁজে পেল পুলিশ? উত্তেজিত রাহাতের কথার জবাবে কেউ কিছু বলতে পারল না। রাহাত লোকটার কলার ছেড়ে দিয়ে জিজ্ঞেস করল, রিহান এখন কোথায়? পুলিশ কি ওকে থানায় নিয়ে গেছে? না বসো। তবে শুনলাম একটা ক্লিনিকে ট্রিটমেন্ট নিচ্ছে। খোঁজ নে কোথায় ট্রিটমেন্ট নিচ্ছে।
ওকে পুলিশে নিয়ে যাওয়ার আগে আমার কাছে নিয়ে আয়। আমি ওকে নিজ হাতে মারব। যা ধমক দিয়ে সবাইকে বের করে দিল রাহাত। তারপর রাগে কাঁপতে লাগল। রিহানকে একবার সামনে পেলে বুক থেকে কলিজাটা বের করে নেবে সে। স্যার স্যার উঠুন স্যার 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 কেউ একজন রিহানের গায়ে ধাক্কা দিচ্ছে। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ তাকে ডাকছে। রিহান চোখ খুলতে পারছে না। শুধু একটা মেয়েলি কণ্ঠ শোনা যাচ্ছে, তাও অস্পষ্ট। একটু একটু করে জ্ঞান ফিরছে তার। মেয়েটার গলা আবারও শোনা গেল, স্যার স্যার। হু স্যার উঠুন, নয়তো আপনার সর্বনাশ হয়ে যাবে। রিহান কোনো জবাব দিল না। মেয়েটার কথা হয়তো তার কান পর্যন্ত পৌঁছায়নি। মেয়েটা জোরে তার গায়ে ধাক্কা দিল। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার স্যার। হু প্লিজ উঠুন স্যার। আপনার ভয়ানক বিপদ হতে চলেছে। ডাক্তার শহীদ আপনাকে পুরোপুরি পাগল বানিয়ে দেবে। একটু পর আপনাকে যে ইনজেকশনটা দিবে, তাতে আপনি পুরোপুরি পাগল হয়ে যাবেন। রিহানের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। মেয়েটা এই মুহূর্তে কি করবে কিছুই বুঝতে পারল না। পাশে কয়েকটা পাগলের অট্টহাসি শোনা গেল। তারা মেয়েটার কাণ্ড দেখে হাসছে। অনেক চেষ্টা করেও মেয়েটা রিহানকে জাগাতে পারল না। শেষে সে রিহানকে একটা স্ট্রেচারে তুলে টেনে নিয়ে যেতে লাগল। এভাবে চোখের সামনে একটা ভালো লোককে পাগল বানিয়ে দেবে, কখনো হতে দেবে না সে। ক্লিনিক থেকে বেরিয়ে গেল মেয়েটা স্ট্রেচারটা টানতে টানতে। এত কিছু ঘটে যাচ্ছে, রিহান কিছুই টের পেল না। খানিক পর ডাক্তার শহীদ এসে রিহানকে খুঁজে না পেয়ে উত্তেজিত হয়ে ওঠল। সামনে যা পাচ্ছে রাগে এদিক ওদিক ছুটতে লাগল সে। তারপর চিৎকার করে উঠল, কে নিয়ে গেল ওকে? একজন নার্স দৌড়ে এলো। ভয় ভয় বলল, শান্তা ম্যাম নিয়ে গেছে একটু আগে। শান্তা? কোথায় নিয়ে গেছে? শান্তার উপর রাগ দ্বিগুণ বেড়ে গেল শহীদের। শান্তা তার সহকারী ডাক্তার। রিহানকে যে ইনজেকশনটা দেয়ার কথা, ওটা হয়তো শান্তার চোখে পড়েছে। শহীদকে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। শান্তা যে এমনটা করবে সেটা তার আগেই বোঝা উচিত ছিল। কোথায় নিয়ে গেছে জানি না স্যার। স্ট্রেচারে করে বের করে নিয়ে যেতে দেখেছি। স্ট্রেচারে করে? ভ্রু কুচকালো শহীদ। জি স্যার। তার মানে এখনো বেশিদূর এগোতে পারেনি ওরা। বিড়বিড় করল শহীদ। তারপর ইনজেকশনটা নিয়ে দ্রুত বেরিয়ে গেল সে। শান্তা স্ট্রেচারটা দ্রুত পায়ে টানতে টানতে সমানতালে ডাকতে লাগল রিহানকে। রিহান একটু একটু করে চোখ খুলছে। তখন কারো পায়ের শব্দ শুনে ভয় পেয়ে গেল শান্তা। ডাক্তার শহীদ নিশ্চয়ই পিছু নিয়েছে। শান্তা স্ট্রেচারটা সাইড করে রেখে কয়েকটা গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিল। কিন্তু কোনো গাড়ি থামল না। ডাক্তার শহীদকে দেখা গেল কিছুটা দূরে, রাগান্বিত হয়ে ছুটে আসছে সে। রিহান স্ট্রেচারে উঠে বসল। তাকে বসতে দেখে খুশি হল শান্তা। দৌড়ে গেল তার কাছে। রিহান স্ট্রেচার থেকে নামল, কিন্তু ঠিকভাবে দাঁড়াতে পারল না। টলতে লাগল, যেন ঘুমের নেশা এখনো কাটেনি। শান্তা তার গা ঝাঁকিয়ে বলল, স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ আমি ঠিক আছি, টলতে টলতে বলল রিহান। শান্তা বুঝল, ঠিক নেই রিহান। এই অবস্থায় সে নিজেকে প্রতিরক্ষা করতে পারবে না। শান্তা আবারও গাড়ি সিগন্যাল দিল। ততক্ষণে শহীদ কাছে চলে এসেছে। ইনজেকশনটা হাতে নিয়ে রিহানের দিকে এগিয়ে গেল সে। তারপর ইনজেকশনটা সিরিঞ্জে নিল। রিহানের গায়ে পুশ করার আগেই শান্তা এসে তাকে ধাক্কা দিল। পড়ে গেল শহীদ। শান্তা চিৎকার করে ওঠল, এমন কেন করছেন স্যার? একটা নিরীহ লোকের এত বড় ক্ষতি কেন করছেন? ডাক্তার শহীদ তার কাচের চশমাটা ঠিকঠাক বসালো চোখে। তারপর উঠে দাঁড়াল।
শান্তার দিকে তাকিয়ে হেসে উঠে বলল, আমার ক্লিনিকে চাকরি করিস, আমার দেয়া বেতনে চলিস, আর আমারই কাজে বাধা দিস? এগিয়ে গিয়ে জোরে চড় মারল শহীদ শান্তার গালে। জোরে চিৎকার করে পড়ে যেতে যেতে শান্তা নিজেকে সামলে নিল। রিহান টলতে টলতে শহীদের সামনে এসে অস্পষ্ট গলায় বলল, স্যার, মেয়েটাকে মারছেন কেন? মারতে তো চাইছি তোকে, মেয়েটা বাধা দিচ্ছে। বলেই সিরিঞ্জটা তুলে আবারও রিহানের গায়ে পুশ করতে চাইল শহীদ। শান্তা দৌড়ে এসে তার হাত শক্ত করে ধরল, যাতে শহীদ ব্যর্থ হয়। দুজনের মাঝে কিছুক্ষণ হাতাহাতি চলল। হঠাৎ সিরিঞ্জটা শক্ত করে ধরে পুশ করে দিল শহীদ শান্তার গায়ে। চিৎকার করে ওঠল শান্তা। মুখটা হা করে থাকল সে অনেকক্ষণ। শহীদ যে তার গায়ে ইঞ্জেকশনটা পুশ করে দিবে ভাবতে পারেনি সে। সেই মুহূর্তে কোথা থেকে একটা মাইক্রোবাস এসে রিহানকে তুলে নিয়ে গেল নিমিষেই। শহীদ রাগে হাত পা ছুটতে লাগল। শান্তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। তারপর পুলিশ অফিসার সঞ্জুর দেয়া কার্ডটা বের করে কার্ডের নাম্বারে ফোন দিল। ওপাশ থেকে রিসিভ হতেই সে নিজেকে কন্ট্রোল করে শান্ত কণ্ঠে বলল, স্যার, ডাক্তার শহীদ বলছি। জি বলুন। সঞ্জুর কণ্ঠ শোনা গেল। দুঃখিত স্যার আপনাকে মিথ্যে ইনফরমেশন দেওয়ার জন্য। রিহান নামের যাকে আপনারা খুঁজতে আসছিলেন সে পাগল নয়, সে পুরোপুরি সুস্থ। সে একটু আগে আমাদের ক্লিনিক থেকে পালিয়ে গেছে। মিস্টার শহীদ, মিথ্যা তথ্য দেওয়ার জন্য আপনার শাস্তি হতে পারে জানেন? দুঃখিত স্যার। ঠিক আছে, রাখুন। ফোন কেটে গেল। শহীদ কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে রইল। পাশে বেহুশ হয়ে পড়ে আছে শান্তা। তাকে কোলে তুলে নিয়ে ক্লিনিকের দিকে হাঁটতে লাগল সে। রিহানের ঘোর কাটতে আরও অনেকক্ষণ কেটে গেল। পুরোপুরি যখন সে স্বাভাবিক হল, দেখল সে নিজ ঘরে শুয়ে আছে। পাশে তার মা বাবা আর ছোট বোন। তাকে স্বাভাবিক হতে দেখে ওরা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তাকাল। রিহান অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি এখানে কি করে এলাম? রহমান সাহেব জবাব দিল, একটা মাইক্রোবাস থেকে কেউ একজন তোকে নামিয়ে দিয়ে গেছে। কিন্তু আমার তো ক্লিনিকে থাকার কথা এখন। কথাটা বলেই রিহান কি যেন ভাবল। আবছা আবছা কি যেন মনে পড়তে লাগল তার। একটা মেয়ে, চেহারাটা অস্পষ্ট। মেয়েটা তাকে স্যার স্যার বলে ডাকছিল। আর কি যেন বলছিল, তাকে ইঞ্জেকশন দিয়ে পুরোপুরি পাগল করে দিবে। শেষে মেয়েটা তাকে নিয়ে পালাতে গিয়ে পালাতে পারেনি। ডাক্তার শহীদের সাথে মেয়েটার হাতাহাতি হয়, এরপর ডাক্তার ইঞ্জেকশনটা পুশ করে দেয় মেয়েটার গায়ে। সবকিছু ধীরে ধীরে মনে পড়তেই ভয় চমকে ওঠে রিহান। না, একটা মেয়ে নিজেকে তার জন্য বিপদে ফেলল, রিহান মেয়েটাকে একা ছাড়তে পারে না। কিন্তু ডাক্তার শহীদ, তার সাথে তো রিহানের কোনো শত্রুতা ছিল না। তবে সে কেন তাকে ইঞ্জেকশন দিয়ে পুরোপুরি পাগল করতে চাইল? বাবা, আমি আসছি। আমাকে নিয়ে ভেবো না। আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আমাকে একটু এখনই বের হতে হবে। উত্তরের প্রত্যাশা না করেই রিহান দ্রুত বেরিয়ে গেল। যে জায়গাটায় মেয়েটাকে ইঞ্জেকশন পুশ করে, ওখানে আসে রিহান। মেয়েটাকে না পেয়ে সে ভেবে নেয় তাকে হয়তো ডাক্তার শহীদ নিয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে ক্লিনিকে যাওয়াটা তার জন্য বোকামি হবে। তাই সুযোগ বুঝে ডাক্তারকে বাগে আনতে হবে। দীর্ঘশ্বাস ছেড়ে রিহান হাঁটতে লাগল। হঠাৎ আবারও নজরে পড়ল সেই লোকটা, চট্টগ্রামে যে হামলা করেছিল। ওই দিন পালিয়ে বেঁচেছিল সে। আজ আর কোনোভাবে পালাতে দেবে না। লোকটাকে ধরতে প্রাণপণ দৌড়ায় সে। লোকটা তাকে দেখতে পেয়ে আবারও পালাতে চায়। অনেকগুলো দেয়াল আর বিল্ডিং টপকে পালাতে চেয়েও ব্যর্থ হল এবার লোকটা। রিহান যেন সংকল্প করেছে লোকটাকে আজ ধরবেই, শেষে ধরেই ফেলল। তারপর কয়েকটা ঘুষি চালালো মুখে।
ঠোঁট কেটে রক্ত বের হলো লোকটার। লোকটা প্রতিরক্ষার চেষ্টা করতে করতে বলল, থামুন। এভাবে মারছেন কেন আমাকে? কেন মারছি জানিস না? তবে পালাচ্ছিলি কেন? আমার দিকে এভাবে তেড়ে এলেন, তাই ভয় পালাচ্ছিলাম। এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? ভেবেছিস তোর চেহারাটা আমার মনে নেই? চট্টগ্রামে আমার উপর 3 বার হামলা করেছিলি দলবল, পিস্তল নিয়ে। কেন বল? কে পাঠিয়েছিল তোদের? কি বলছেন এসব? আমি কখন চট্টগ্রাম গেলাম? মিথ্যে বলছিস তুই। মিথ্যে বলছি না। আমি কখনো চট্টগ্রাম যাইনি। চট্টগ্রাম যাসনি? বল যাসনি? আবারও কয়েক দফা ঘুষি চালালো রিহান লোকটার মুখে। লোকটা এবার আর সহ্য করতে না পেরে বলে ফেলল, গেছি, হ্যাঁ গেছি। হামলাও করেছিলাম আপনার উপর। রিহান নিজেকে কন্ট্রোল করল। লোকটা হাঁপাতে লাগল কিছুক্ষণ। তারপর দম নিয়ে বলল, আমরা হলাম ভাড়াটে গুন্ডা, ছোটখাটো মাস্তান। টাকার বিনিময়ে এসব করি। কে পাঠিয়েছিল তোদের? যে পাঠিয়েছিল তার নামটা শুনলে আপনি বিশ্বাস করবেন তো? আপনার একজন শ্রদ্ধার মানুষ। বল। রিহান আবারও ঘুষি মারতে উদ্ধত হলে লোকটা দ্রুত বলে ফেলল নামটা, ইউসুফ সাহেব। ইউসুফ সাহেবই আমাদের ভাড়া করেছিল আপনাদের মারার জন্য। ইউসুফ সাহেব? মানে আমার অফিসের ইউসুফ স্যার? হ্যাঁ। লোকটার কথা যেন বিশ্বাস করতে পারল না রিহান। আবার বিশ্বাস না করারও উপায় নেই। লোকটার মুখে ইউসুফ স্যারের নামটা শোনার পর থেকে রিহানের হাত পা কেমন যেন অবশ হতে শুরু করল। ইউসুফ স্যারকে সে কত আপন মনে করত, আর তিনিই কিনা তাকে খুন করতে লোক ভাড়া করল। যদি খুনি করার ইচ্ছে থাকে তবে রিহানকে অফিসের এত বড় দায়িত্ব দিল কেন? ঝিমঝিম করতে লাগল রিহানের মাথা। কিছুই বুঝে উঠতে পারছে না সে। একদিকে ডাক্তার শহীদ, আরেকদিকে ইউসুফ স্যার। না জানি তার অজান্তে আরও কত শত্রু তৈরি হয়ে আছে। সুযোগ খুঁজছে তারা যেকোনো মুহূর্তে ছোবল মারতে। হঠাৎ মাথায় প্রচণ্ড আঘাত অনুভব করল রিহান। পেছনে থেকে কেউ শক্ত কিছু দিয়ে আঘাত করেছে তাকে। কে এই নতুন শত্রু? ভাবতে ভাবতেই জ্ঞান হারিয়ে পড়ে গেল রিহান। যখন জ্ঞান ফিরল রিহান নিজেকে একটা অন্ধকার কক্ষে আবিষ্কার করল। হাত পা শক্তভাবে বেঁধে কারা যেন তাকে অন্ধকার কক্ষে বন্দি করে রেখেছে। অতীতের সেই বন্দিজীবনের কথা মনে পড়ল রিহানের। ব্রিটিশরা তাকে এভাবে বন্দি করে রেখেছিল। এখন আবার কোনো নতুন ব্রিটিশ পয়দা হলো তার সামনে। জোরে চিৎকার করে উঠল রিহান, কে আছেন? আমাকে এভাবে বন্দি করা হয়েছে কেন? কয়েক মুহূর্ত পর দরজা খুলে গেল, লাইট জ্বলে ওঠল। একটা স্যুটটাই পরা লোক এগিয়ে এলো হাসি মুখে। রিহান লোকটাকে চিনে বলে মনে হল না। কখনো দেখেনি সে। রিহানের সামনে এসে লোকটা নিজের পরিচয় দিল, আমি রাহাত খান। দুঃখিত এভাবে আমাদের সাক্ষাৎ হওয়ার জন্য। কে আপনি? আমাকে এভাবে বন্দি করার মানে কি? একটা গল্প বলি শুনুন। গলা ঝেড়ে নিল রাহাত। একদা এক লোক ঢাকা থেকে চট্টগ্রামে যায় কোনো একটা কাজে। লোকটা যথারীতি তার কাজ সেরে ফিরে আসতে চাইছিল, কিন্তু ফিরতে পারেনি। সে চলে চলে যায় অনেক 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 দূরে। কত দূরে জানেন? রিহান জবাব না দিয়ে হাঁ করে চেয়ে থাকে। রাহাত আবারও বলতে থাকে, লোকটা চলে যায় একেবারে 1942 সালে। সেখানে একটা স্কুল শিক্ষকের মেয়ের সাথে তার পরিচয় হয়, মেয়েটার সাথে সখ্য গড়ে ওঠে তার। একদিন ছেলেটা ব্রিটিশদের হাতে ধরা পড়ে মেয়েটাও ধরা পড়ে ব্রিটিশদের হাতে। কিন্তু একদিন ওরা ব্রিটিশদের মেরে পালিয়ে যায়। পালানোর রাতে একটা মসজিদে আশ্রয় নেয় ওরা, ওখানে তারা বিয়ে করে। রাহাতের কথা শুনতে শুনতে রিহান চমকে উঠছে বারবার। এ তো তারই গল্প বর্ণনা করে যাচ্ছে লোকটা। তার আর সুফিয়ার গল্প।
কিন্তু লোকটা এত কিছু জানল কিভাবে? কে এই লোক? রিহানকে ভাবতে দেখে রাহাত জিজ্ঞেস করে, কি রিহান সাহেব, গল্পটা পরিচিত মনে হচ্ছে। কে আপনি? এই গল্প আপনি জানেন কি করে? উত্তেজিত হয়ে রাহাতের দিকে তাকায় রিহান। হা 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 করে জোরে হেসে ওঠে তখন রাহাত। বলুন, এই গল্প আপনি কি করে জানেন? চিৎকার করে প্রশ্ন করে রিহান। হাতের বাঁধন খোলার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে সে। কেউ বর্তমান থেকে অতীতে যেতে পারলে অতীত থেকে কেউ বর্তমানে আসতে পারবে না? ভ্রু কুঁচকে তাকালো রাহাত রিহানের দিকে। কয়েক মুহূর্ত বিরতি নিয়ে বলল, গল্পটা এখনো শেষ হয়নি মি রিহান। ওই সময় মসজিদে দুজনের বিয়ে হয়, ওখানেই ওরা রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু মধ্যরাতে একটা গাড়ির শব্দে ঘুম ভাঙে দুজনের। ওটা ছিল ব্রিটিশ সেনাদের একটা গাড়ি। ব্রিটিশদের আগমন টের পেয়ে তখন লোকটা তার সদ্য বিবাহিত স্ত্রীকে মসজিদে রেখে বের হয়ে পড়ে। তারপর কৌশলে সব ব্রিটিশদের হত্যা করে। আহ, কি সাহসী লোক! বর্তমান থেকে অতীতে গিয়ে একাই এতগুলো ব্রিটিশকে হত্যা করল। আই স্যালুট হিম। রিয়েলি, আই স্যালুট হিম। বলেই স্যালুটের ভঙ্গি করল রাহাত। রিহান তখন সেদিনের ঘটনা পুরোটা মনে করল। সেদিন রাতে মসজিদে ওরা বিয়ে করে সবে ঘুমিয়েছিল। তখন একটা ব্রিটিশদের গাড়ি এসে থামে রাস্তায়। ওদের ঘুম ভেঙে যায়। সুফিয়া ভয়ে শক্ত করে জড়িয়ে ধরে রিহানকে। রিহান সুফিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, ভয় পেও না, আমি দেখছি। সুফিয়া রিহানের বুকে আর্স্ট হয়ে বলল, ব্রিটিশরা হয়তো আমাদেরকেই খুঁজতে আসছে। ওরা হয়তো সব জায়গায় খুঁজে খুঁজে আসছে। মসজিদেও খুঁজবে। একদম ভয় পেও না তুমি। শান্ত হয়ে শুয়ে থাকো। আজ একজনকেও জীবিত ফিরতে দেব না। বলেই উঠে দাঁড়ালো রিহান। সুফিয়া তার হাতটা টেনে ধরে চাপাকণ্ঠে বলে, কোথায় যাচ্ছ তুমি? না, না, ওদের সামনে যেও না প্লিজ। রিহান সুফিয়ার দুহাত আলতো করে ধরে ফিসফিস করে বলে, আমার উপর ভরসা রাখো। সাবধানে মসজিদ থেকে বের হয়ে আসে রিহান। কিছুটা দূরে হেডলাইট ঝালানো ব্রিটিশদের গাড়িটাকে দেখা গেল। সেই আলো তো কয়েকজন ব্রিটিশকে হেঁটে আসতে দেখা গেল। রিহান ওদের নজরে পড়েনি কারণ এদিকটা অন্ধকারে গ্রাস করে নিছে। মসজিদের বাতিও নেভানো। রিহান দেখল ব্রিটিশদের সংখ্যা বেশি না, 5 জন। এদেরকে সহজে শেষ করা যাবে। মসজিদের উঠান হাতড়ে একটা ঢিল খুঁজে নিল সে। তারপর সেই ঢিলটা ছুঁড়ে মারল ব্রিটিশদের গাড়িটা লক্ষ্য করে। ঢিলটা যখন গাড়িতে শব্দ করে আঘাত করে, ব্রিটিশরা আবার পেছনে দৌড়ে যায়। রিহানও ক্ষিপ্র বেগে দৌড়ে যায় পেছনে পেছনে। একদম পেছনের জনকে সে নিজের নাগালে নিয়ে আসে। পেছনে থেকে হাঁটুর জয়েন্টে লাথি দিল, পড়ে যায় ব্রিটিশটা। তারপর তার মাথাটা শক্ত করে ধরে ঘাড়টা মোটকে দেয় এবং তার বন্দুকটা হাতে তুলে নেয়। সামনের ব্রিটিশরা ঘুরে তাকায় এবার। রিহান বন্দুকের বাট দিয়ে আরেকজনের মুখে জোরে আঘাত করে। জোরে চিৎকার করে পড়ে যায় সে। বাকি 3 জন তখন বন্দুক তুলে গুলি করতে উদ্যত হয়। গুলি করতে কয়েক সেকেন্ড সময় লাগে ওদের। সেই সময়টাকে কাজে লাগিয়ে রিহান গাড়ির উল্টো দিকে অন্ধকারে মিশে যায় মুহূর্তে। ব্রিটিশ 3 জন পেছনে পেছনে ছুটে যায়। কিন্তু অন্ধকারে খুঁজে পায় না রিহানকে। তখন একজন ব্রিটিশ সেনা পুনরায় গাড়ির দিকে ছুটে যায়। গাড়িটা ঘুরিয়ে নিলে হেডলাইটের আলোতে খোঁজা যাবে তাকে। তাই গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়িটা ঘোরানোর চেষ্টা করে সেনাটা। পরপর দুবার গুলির শব্দ হয় সেই সময়ে। ব্রিটিশ সেনাটা গাড়ি পুরোপুরি ঘুরিয়ে নিলে সামনে দেখতে পায় তার বাকি 2 সেনার লাশ রাস্তায় পড়ে আছে। আর শত্রু তাদের লাশের উপর পা তুলে নির্বাক দাঁড়িয়ে বন্দুক তাক করে আছে সোজা তার দিকে।
লাশের উপর পা তুলে রিহান হাসে। অবশিষ্ট ব্রিটিশ সেনাটাকে ইশারায় গাড়ি থেকে নামতে বলে। দুহাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে গাড়ি থেকে নামে সেই ব্রিটিশটা। ভয় ভয় এগোয় রিহানের দিকে। বিড়বিড় করতে থাকে সে, ডোন্ট শুট, ডোন্ট শুট। ব্রিটিশটা নাগালে চলে এলে রিহান বন্দুকের বাট দিয়ে তার পায়ে আঘাত করে। পড়ে যায় সে রাস্তায়। রাগে গজগজ করতে করতে সে চিৎকার করে, বাস্টার্ড, ডু ইউ নো হু আই অ্যাম? রিহান পুনরায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে তার মুখে। ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয় তার। মুখের রক্তাক্ত থুথু ফেলে সে হাতে ঠেস দিয়ে ওঠার চেষ্টা করলে রিহান বন্দুক তাক করে তার দিকে। এবার আরও বেশি ভয় ফুটে ওঠে তার চেহারায়। হাতের ইশারায় রিহানকে থামতে বলে ইংরেজিতে বলে উঠে, হেই, আমাকে মারলে এই ভূখণ্ড একেবারে ধ্বংস হয়ে যাবে। জানিস আমি কে? জনসন জনসন। ব্রিটিশ সেনাটার ড্রেস থেকে নামটা পড়ে নিল রিহান। জনসন তখন বলল, হ্যাঁ জনসন। কিন্তু আমার নামের পদবিটা কি জানিস? ভ্রু কুঁচকে তাকালো রিহান। চোখে তার প্রশ্ন। জনসন নিজেই উত্তর দিল, আমার নামের পদবিটা হল চার্চিল। চার্চিল পদবিটা কার নাম থেকে নেয়া জানিস তো? ব্রিটিশ প্রধানমন্ত্রীর। রিহান হাসে। তার মানে তুই বলতে চাস তুই ব্রিটিশ প্রধানমন্ত্রীর আপন কেউ? শুধু আপন না, আমি তার আপন ছেলে। যেটা কেউ জানে না। হোয়াট? কি? ভয় পাচ্ছিস তো? হেসে ওঠে জনসন। হ্যাঁ, আমি জনসন চার্চিল, উইনস্টন চার্চিলের আপন ছেলে। কিন্তু আমার পরিচয়টা পৃথিবীর একমাত্র ব্যক্তি হিসেবে তুই জানতে পারলি প্রথম। আর কেউ জানে না? না, কারণ উইনস্টন চার্চিলের দ্বিতীয় বিয়ের ব্যাপারে পৃথিবীর আর কেউ জানে না। আর তিনিও সেটা আজীবন গোপন রাখতে চান। কিন্তু আমি তার খুবই প্রিয় সন্তান। আমার কিছু হলে এই ভূখণ্ড তিনি আর রাখবেন না। জনসনের কথা শুনে হেসে ওঠে রিহান। শুন চার্চিলের বাচ্চা, আজ থেকে ৭,০৭৫ বছর পরের ঘটনাও আমি জানি। আর তুই আমাকে বাপের ভয় দেখাস? তুই যখন বাপের এতই প্রিয় সন্তান, তবে তোর আজ এমন হাল করব যেন লাশশুদ্ধ খুঁজে না পায় তোর বাপ। বলেই অবিরাম গুলি চালাতে লাগল রিহান জনসনের বুকে। পরে জনসন যখন নিস্তেজ হয়ে যায়, তার লাশটা টেনে একটা খোলা মাঠে নিয়ে আসে। ওখানে মাটি খুঁড়ে সে কয়েক হাত গভীরে পুঁতে ফেলে জনসনকে, যার একমাত্র সাক্ষী রিহান নিজে। জনসনকে মাটির গভীরে পুঁতে যখন রিহান ফিরে আসছিল, পথে দেখতে পায় সুফিয়াকে। রিহানের দেরি দেখে সে বের হয়েছিল। রিহান তাকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেয়ে বলে, ভয় নেই, সব কুকুরের দলকে শেষ করেছি। তাদের মধ্যে একজন কে জানো? কে? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ছেলে জনসন চার্চিল। তাকে ওই মাঠে পুঁতে এসেছি। আমিও একটাকে মেরেছি, জানো? ওখানে একজন মাটিতে পড়ে একটু একটু নড়ছিল। তার পেটে আমি বন্দুকের নলটা পুরো ঢুকিয়ে দিয়েছি। হাসল সুফিয়া। বাহ, আমার সাহসী বউ। ওকে আমি বন্দুকের বাট দিয়ে মেরে অজ্ঞান করে দিয়েছিলাম। সুফিয়াকে কোলে তুলে নিয়ে মসজিদের দিকে হাঁটতে থাকে রিহান। ব্রিটিশদের ভয়াবহতা নেই বুঝতে পেরে তখন মসজিদ থেকে হুজুর এবং বাকিরাও বের হয়ে আসে। পুরো ঘটনাটা মনে পড়তেই কিছুক্ষণ থমকে বসে থাকে রিহান। তারপর রাহাতের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। এসব কাহিনী তো আপনার জানার কথা না, বলুন কি করে জানেন আপনি? ওই যে বললাম, আমি অতীত থেকে এসেছি, তাই সব জানি। কিন্তু আমি আজ অনেকদিন ধরে একটা জিনিস খুঁজছি। কি জানেন? কি? জনসন চার্চিলের লাশটা।
আপনি তাকে কোথায় পুঁতে রেখেছিলেন? হা 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 করে রিহান হেসে ওঠে। কেন? আপনি তো অতীত থেকে এসেছেন, সবই জানেন, তবে লাশটা কোথায় পুঁতে রেখেছি জানেন না কেন? আপনি যে অতীত থেকে আসেননি তা ভালোভাবেই বুঝতে পেরেছি এবার। বাহ, বুদ্ধিমান লোক। বুঝে গেছেন আমি অতীত থেকে আসিনি। কিন্তু আপনি কে? আমার ঘটনাগুলো কিভাবে জানেন? সুফিয়া ছাড়া তো লাশটার ব্যাপারে কেউ জানত না। আপনি কি সুফিয়ার কেউ? প্লিজ, বলুন আমাকে। চিৎকার করে ওঠে রিহান। আস্তে রিহান আস্তে। আপনার আওয়াজ বাইরের কেউ শুনতে পাবে না। সাউন্ড প্রুফ কক্ষ, আর জনস্থান থেকেও অনেকটা দূরে। আমাকে প্লিজ বলুন, সুফিয়াকে আপনি চিনেন কিনা? শান্ত কণ্ঠে বলল রিহান। আরে মিয়া, কি সুফিয়া সুফিয়া করে যাচ্ছেন তখন থেকে? আমি এর চেয়েও দামি কথা বলতে চাচ্ছি, আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। রেগে ওঠল রাহাত। রিহান তার চেহারার দিকে অসহায়ভাবে তাকাল। রাহাত নিজেকে সামলিয়ে পুনরায় বলল, লাশটা আপনি কোথায় পুঁতেছিলেন সেটা আমি জানি, কিন্তু ঠিক কোনো জায়গায় পুঁতেছিলেন সেটা আমি জানতাম না বলে পুরো 6 একর জমি কিনে নিই। তারপর ওখানে শুরু করি আমার নতুন প্রজেক্ট। এক ঢিলে 2 পাখি মারা যাকে বলে। আমার প্রজেক্টটাও হবে আবার লাশটাও খোঁজা হবে। পুরো জায়গাটা আমি দেয়াল আর কাঁটাতারে ঘিরে দিই। একই সাথে আমার প্রজেক্টের কাজও চলতে থাকে, তার চেয়ে বেশি গুরুত্ব দিই লাশটা খোঁজার কাজে। কেন আমি একটা লাশ খুঁজতে এত মরিয়া হয়ে উঠি জানেন? কি আছে ওই লাশে? আপনিও হয়তো ইতোমধ্যে জেনে গেছেন প্রশ্নটার উত্তর। তাই নামই রিহান। ভ্রু কুঁচকে তাকায় রাহাত রিহানের দিকে। রিহান জবাব দেয় না। চুপ হয়ে চেয়ে থাকে রাহাতের দিকে। তারপর রাহাত নিজেই বলে ওঠে, আপনি জেনে গেছেন লাশটার দাম। তাই তো সেদিন ঝুঁকি নিয়েই দেয়াল আর কাঁটাতার টপকে লাশটা নিয়ে পালিয়ে যান। কিন্তু আপনি দেখতে কেমন? কোথায় থাকেন কিছুই জানতাম না আমি। তবে আপনি যে রিহান সেটা আমি জানতাম। আপনার বাকি পরিচয়টাও বের করতে আপনার পেছনে আমি পুলিশ লেলিয়ে দিই। এজন্য শুধু শুধু একটা নিরীহ ছেলেকে প্রাণ হারাতে হলো। আমার গেট কিপার, আমি নিজ হাতেই ওকে খুন করি, জানেন? আর দোষটা আপনার ঘাড়ে চাপিয়ে দিই, যাতে পুলিশ আপনাকে খুঁজে বের করে। পুলিশ আমাকে খুঁজছে? আমার পেছনে পুলিশ? অবাক হয় রিহান। কেন? আপনি জানেন না আপনার পেছনে পুলিশ তাড়া করছে? আপনি ভাগ্যবান তাই পুলিশের হাতে না পড়ে আমার হাতেই পড়েছেন। প্রথমে ইচ্ছে হয়েছিল আপনাকে নিজ হাতে খুন করে কলিজাটা বের করে নেব। কিন্তু আপনাকে এক শর্তে বাঁচাতে পারি, দম নিল রাহাত। তারপর বলল, লাশটা আমাকে দিয়ে দিন। এতদিনে হয়তো ওটা আর লাশ নেই, কঙ্কাল হয়ে গেছে, কঙ্কালটাই আমাকে ফেরত দিন। আপনার পরিচয় দিন, তবেই কঙ্কালটা পাবেন। কে আপনি? কি মশাই, আপনি দেখি আমার পরিচয়ের পেছনেই পড়ে আছেন। কে আমি জানতে না চেয়ে কঙ্কালটা আমাকে ফেরত দিন। ওটা আপনি কখনোই পাবেন না। রাহাত মুখটা রিহানের কানের কাছে নিয়ে গেল। তারপর নিচু কণ্ঠে বলল, কেন? ওটার প্রতি কি আপনারও লোভ আছে? অবশ্য লোভ থাকারই কথা। একটা কঙ্কালের দাম যদি হয় 20 মিলিয়ন পাউন্ড স্টার্লিং, যা আমাদের দেশের 200 কোটি টাকার চেয়েও বেশি। হেসে ওঠল রাহাত। তারপর হাসি থামিয়ে বলল, কঙ্কালটা ফেরত দিন, নয়তো এই কক্ষ থেকেই আপনার কঙ্কাল বের হবে। বলেই বেরিয়ে যেতে লাগল রাহাত। রিহান চিৎকার করে ওঠল, আপনার পরিচয় দিয়ে যান। ফিরে তাকালো না আর রাহাত বেরিয়ে গেল। দরজা বন্ধ হয়ে গেল বাহির থেকে। কক্ষটা আবারও অন্ধকার হয়ে গেল। 1942 সালের শেষের দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একবার বাংলায় আসেন ছেলে জনসন চার্চিলের খুঁজে।
যদিও জনসন তার ছেলে এটা কেউ জানত না, উইনস্টনও পরিচয়টা গোপন রাখেন। তার একজন প্রিয় এবং সাহসী সৈনিক হিসেবেই তিনি জনসনের খোঁজ চালিয়ে যান। কিন্তু ব্যর্থ হন তিনি। জনসনের খোঁজ তিনি পাননি। শেষে যে ক্যাম্পে জনসন থাকত তার আশেপাশের আরও 10টি গ্রামে উইনস্টনের নির্দেশে হামলা চালায় ব্রিটিশ সেনারা। ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়, লোকজনকে ধরে পশুর মতো হত্যা করে। কয়েকদিন ধরে চলে এই হত্যাযজ্ঞ। তবুও যখন কেউ জনসনের খোঁজ দিল না, উইনস্টন তখন ভিন্ন পথ বেছে নেয়। যে জনসনের খোঁজ দিতে পারবে তাকে 20,000 পাউন্ড স্টার্লিং পুরস্কার দেয়া হবে। কিন্তু পরবর্তীতে ফলাফল হল শূন্য। জনসনের খোঁজ আর মেলেনি। সেই সময় জনসনের অধ্যায়টাও মুছে গিয়েছিল। কিন্তু 2017 সালে এসে আবারও জনসনের ব্যাপারটা বড় ইস্যু হয়ে যায়। যুক্তরাজ্যের বড় বড় পত্রিকাগুলোতে সংবাদ হয় এ ব্যাপারে। যে জনসনের কঙ্কালের খোঁজ দিতে পারবে তাকে 20 মিলিয়ন পাউন্ড স্টার্লিং পুরস্কার দেয়া হবে। বাংলাদেশের কিছু পত্রিকায়ও নিউজটা আসে। কিন্তু সবাই হেসে উড়িয়ে দেয় নিউজটা। 1942 সালের একটা লাশের কঙ্কাল খুঁজতে কেউ এত টাকা পুরস্কার দেয়? যে নিউজটা ছড়িয়েছে, নিশ্চয়ই সে পাগল, নয়তো উন্মাদ। নিউজটা একসময় এসে পড়ে একজন খ্যাতিমান ব্যবসায়ী রাহাত খানের নজরে। অন্য সবার মতো তুচ্ছ বিষয় ভেবে সে উড়িয়ে দেয়নি নিউজটা। এমন একটা লাশের কথা সে শুনেছে। একটা বড় বিলের মাঝখানে সে সময় লাশটা পুঁতে ফেলা হয়। কিন্তু বিলের ঠিক কোনো জায়গা সেটা সে জানে না। রাহাত ভাবতে থাকে কি করা যায়। তারপর পরিকল্পনায় লেগে যায়। তার হাতে ওই সময় একটা প্রজেক্ট ছিল। প্রজেক্টটা সম্পন্ন করতে সে একটা জায়গার খোঁজ করছিল। খোঁজ নিয়ে দেখল, যে বিলটাতে জনসনকে পুঁতে ফেলা হয়, বিলটা এখনো খালি আছে আবাদি জমি হিসেবে। জমিগুলোর মালিক যারা তাদের সাথে যোগাযোগ করে রাহাত। তারপর বেশি দাম দিয়ে লিজ নিয়ে নেয়। অনেকক্ষণ পত্রিকাটার দিকে চেয়ে থাকে রাহাত। তারপর হঠাৎ রেগে উঠে পাশে তার বেতনভুক্ত একজনকে বলে, তুমি বুঝতে পারছো সামিদ, এই লোকটা আমার কত বড় ক্ষতি করতে যাচ্ছে? আজ অনেক দিন ধরে আমি এই পত্রিকাটা সাথে নিয়ে ঘুরছি। লাশটার সন্ধান পেলেই যাতে ওদের সাথে যোগাযোগ করে পুরস্কারটা নিতে পারি। লাশটা খোঁজার জন্যই শুধুমাত্র আমি আমার এত বড় একটা প্রজেক্টের কাজ শুরু করি শহরের সাইড থেকে দূরের একটা জায়গায়। এই লোকটা আমার অনেক বড় ক্ষতি করে ফেলবে। যেভাবেই হোক কঙ্কালটা উদ্ধার করো ওর কাছ থেকে। সামিদ এক হাতে পিস্তল ধরে দাঁড়িয়ে রাহাতের কথা শুনছিল। রাহাতের ডানহাত বলা যায় তাকে। তার সব অপকর্ম পরিচালনা করে এই সামিদ। রাহাত থামতেই সামিদ বলে উঠল, বসো, আপনি চিন্তা করবেন না, লোকটা তো এখন আমাদের হাতে বন্দী। কঙ্কালটাও নিশ্চয়ই পেয়ে যাব। তাই যেন হয় সামিদ। যাও, লোকটার কাছে যাও। কথা বের করো মুখ থেকে। জি বসো। সামিদ পিস্তল হাতে এগিয়ে গেল বন্দির কক্ষে। ভেতরে ঢুকে আলো জ্বালল সে। রিহান মুখ তুলে তাকালো তার দিকে। সামিদ তার সামনে গিয়ে কপালে পিস্তল তাক করল। রুক্ষ কণ্ঠে বলল, কঙ্কালটা কোথায় বলে দাও, আমাদের হাতে তুলে দাও ওটা। প্রাণটা অন্তত বেঁচে যাবে। রিহান হাসল। ওটা তোমাদের হাতে তুলে দিল যে আমাকে বাঁচিয়ে রাখবে তার নিশ্চয়তা কি? বরং এখন আমি নিরাপদে আছি। আমি বুঝে গেছি, যতদিন কঙ্কালটা তোমরা পাবে না, আমার কিছুই করবে না। সামিদ জোরে ঘুষি মারল রিহানের মুখে। তখন রাহাত ভেতরে ঢুকতে ঢুকতে বলল, নু সামিদ, মেরো না এখন। কথার মাধ্যমে আলোচনা করে বের করো কঙ্কালটা। রিহান বলে উঠল, আমি না চাইলে কখনো তোমরা ওটা পাবে না।
তবে তোমরা আমাকে একটা প্রশ্নের ঠিকঠাক জবাব দিল, সহজেই পেয়ে যাবে ওটা। কি প্রশ্ন? আগ্রহ নিয়ে তাকালো রাহাত। সুফিয়া কোথায়? সে কি বেঁচে আছে? কোনো সুফিয়া? আমি কোনো সুফিয়াকে চিনি না। 200 কোটি টাকার চেয়েও বেশি কিন্তু কঙ্কালটার দাম। ঠিকঠাক আমার প্রশ্নের জবাব না পেলে তোমরাও পুরো টাকাটা হারাবে। ভেবে দেখো। রাহাতকে কয়েক মুহূর্ত ভাবতে দেখা গেল। তারপর সে বলল, বেশ, আমি আপনাকে সুফিয়ার সন্ধান দেব। কিন্তু তার আগে আমাকে কঙ্কালটার সন্ধান দিন। আগে সুফিয়া। কিন্তু আপনি কি মনে করেন এত বছর পরেও সে বেঁচে আছে? রিহান চুপ হয়ে গেল হঠাৎ। তারপর নিজেকে সামলিয়ে বলল, ওর কবরের সন্ধানটা দিলেও হবে। হ্যাঁ, ওটা দিতে পারি। তবে আমার বাঁধন খুলে ফেলা হোক। সামিদকে ইশারা করল রাহাত। সামিদ রিহানের বাঁধন খুলে দিল। বাঁধনমুক্ত হয়ে রিহান সোজা হয়ে দাঁড়াল। মাথাটা টনটন করে উঠল। মাথায় আঘাতের ব্যথাটা জোরালো হয়ে উঠল হঠাৎ। মাথায় হাত দিয়ে মালিশ করতে করতে সে রাহাতের উদ্দেশ্যে বলল, চলুন। একটা কবরস্থানে এলো ওরা। ওখানে একটা কবরকে ইশারা করে রাহাত বলল, ওটাই আপনার সুফিয়ার কবর। রিহান এগিয়ে গেল কবরটার দিকে। একটা জীর্ণ কবর। অনেক দিনের অযত্নে লতাপাতায় ঢেকে গেছে। কবরটার পাশে বসে পড়ল রিহান। অনেকক্ষণ একদৃষ্টিতে চেয়ে রইল সে। অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে চাইল সে ভেতরের মানুষটাকে। ভাবতেই পারছে না সে সুফিয়া এর ভেতর শুয়ে আছে। হয়তো অনেক কষ্ট পেয়ে মারা গেছে মেয়েটা। রিহানের জন্য অপেক্ষা করেছিল। শেষ দেখা হলো না আর দুজনের। রিহান উঠে দাঁড়াল। রাহাতের দিকে চেয়ে প্রশ্ন করল, ধন্যবাদ ভাই। আমার অনেক বড় উপকার করলে। তাও তো সুফিয়ার কবরটা দেখতে পেলাম। কিন্তু আমাকে বলো তো, তুমি তাকে কিভাবে চিনো? আমি তাকে একটা পাগল হিসেবেই চিনি। প্রায় তাকে রাস্তায় দেখতাম। একদিন রাস্তায় দেখে আমার মায়া হয়। বৃদ্ধা একটা মহিলা, বয়সের ভারে হাঁটতেও পারে না। কাছে গিয়ে কিছু খাবার দিই আমি তাকে। তারপর গল্প করি। জানেন তিনি আমাকে প্রথমেই কি বলেন? কি? তিনি আমাকে প্রশ্ন করেন আপনার ব্যাপারে। বলে, আমার রিহানকে দেখছ? আমি অবাক হয়ে রিহানকে জিজ্ঞেস করলে তিনি সবকিছু বলে দেন। আপনাদের পুরো ঘটনাটা। তারপর একদিন ফুটপাতেই দেখি তিনি মরে পড়ে আছেন। রিহান চুপ করে শুনল রাহাতের কথা। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেশ, তুমি তোমার কথা রেখেছ। আমিও আমার কথা রাখব। কাল এখানেই আমি কঙ্কালটা নিয়ে আসব। এখানে নয়। সামিদ যাবে আপনার সাথে আজ। আজকেই ওর হাতে তুলে দিন কঙ্কালটা। তবে তাই হোক। রিহান অবশেষে কঙ্কালটা সামিদের হাতে তুলে দিল। রিহান বুঝতে পারল, সামিদ রাহাতের বেশ বিশ্বস্ত লোক। নয়তো এত দামি জিনিসটার জন্য সামিদকে পাঠাত না। কঙ্কালটা নিয়ে ফিরে যাওয়ার মুহূর্তে সামিদ বলল, বসো বলেছে আপনাকে সাবধানে থাকতে। কারণ আপনার পেছনে পুলিশ তাড়া করছে। সতর্ক করার জন্য ধন্যবাদ। ম্লান হাসল রিহান। সামিদ চলে গেল। রিহান তখন ফোন দিল ইউসুফ সাহেবকে। ইউসুফ সাহেব ফোন রিসিভ করেই উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, রিহান তুমি কোথায়? কি অবস্থা তোমার? গতকাল থেকেই তোমার ফোনে কল করে পাচ্ছি না তোমাকে। স্যার, আপনি আমার সাথে একটু এখনই দেখা করতে পারবেন? ঠিক আছে, তুমি ঠিকানা দাও। আমি আসছি। রিহান ঠিকানা দিল। 1 ঘন্টা পর ইউসুফ সাহেবের সাথে রিহানের দেখা হল। ইউসুফ সাহেবের গাড়িতে বসেই দুজনের কথা চলছিল। রিহান প্রথমেই বলে উঠল,
স্যার, আপনি এমনটা কেন করলেন? কি করলাম? অবাক হলেন ইউসুফ সাহেব। সাইকোলজিস্টের ঠিকানাটা তো আপনিই দিয়েছিলেন। আমি আপনার কাছে পরামর্শ চেয়েছিলাম একজন সাইকোলজিস্টের ব্যাপারে, আর আপনি এমন একজনের কাছে পাঠালেন যে আমাকে একেবারেই পাগল করে দিতে চেয়েছিল ইনজেকশন দিয়ে। আমি এত কিছু হয়ে যাবে বুঝতে পারিনি আসলে। পরে তো তোমাকে ওই ডাক্তারের হাত থেকে আমিই রক্ষা করি। তোমার তখন স্বাভাবিক জ্ঞান ছিল না, রাস্তায় টলতেছিলে। আমি লোক পাঠিয়ে তোমাকে ওখান থেকে নিয়ে আসি, পরে তোমার বাড়িতে রেখে আসি। আপনি কিভাবে জানলেন? শান্তা বলেছে। যে মেয়েটা তোমাকে ক্লিনিক থেকে বের করে এনেছিল, ওর সাথে আমার যোগাযোগ ছিল সব সময়। আমার পরিচিত। স্যার, আপনি আর কত রূপ দেখাবেন নিজের? এই আমাকে মারতে চান, এই আবার বাঁচান। কেন স্যার, কি দোষ করেছি আপনার? কি বলছো এসব? আমি কেন মারতে চাইব তোমাকে? তবে চট্টগ্রামে কেন লোক পাঠিয়েছিলেন আমাকে মারতে? ইউসুফ সাহেব এবার থমকে গেলেন। রিহানের দিকে অসহায়ভাবে তাকালেন। তারপর বললেন, হ্যাঁ, আমিই পাঠিয়েছিলাম লোকগুলোকে তোমাকে মারতে। কিন্তু চট্টগ্রাম থেকে তো ফেরার পর আর তো কোনো আক্রমণ হয়নি তোমার উপর, তাই না? কিন্তু ওই সময় কেন আমাকে মারতে চাইলেন? কি এমন ক্ষতি করে ফেললাম আপনার? ওই সময় আমি তোমাকে মারতে লোক পাঠাইনি। আমি আমার নিজের অস্তিত্বটা পৃথিবী থেকে মুছে ফেলতে তোমার পেছনে লোক পাঠিয়েছিলাম। মানে? অবাক হল রিহান। মানে ওই সময় তুমি অতীতে যেতে না পারলে আমারও জন্ম হতো না, আর এই অভিশপ্ত জীবনটাও আমাকে বয়ে এতদূর আনতে হতো না। চিৎকার করে উঠল ইউসুফ সাহেব। তারপর হু হু করে কেঁদে উঠল। রিহান অবাক দৃষ্টিতে চেয়ে রইল ইউসুফ সাহেবের দিকে। মানে, কি বলছেন স্যার? আপনি কি তবে আমার সেই রিহান কথাটা শেষ করতে পারল না? ইউসুফ সাহেব চোখ মুছে বললেন, হ্যাঁ, আমিই সেই ছেলে যাকে তুমি আমার মায়ের পেটে দেখে এসেছিলে। কিন্তু আমাদের এমন একটা সম্পর্ক যা পৃথিবীর সবার সামনে প্রকাশ করার মতো না। ছেলের বয়স বাবার চেয়ে প্রায় ৪৫ বছর বেশি। কে বিশ্বাস করবে? হাসবে লোকে। তাই আমরা এখন যেভাবে আছি, আমাদের সেভাবেই থাকা উচিত। রিহানের জন্য এটা একটা বড় সারপ্রাইজ। কি করবে সে বুঝতে পারছে না। ওই সময় সুফিয়ার পেটের দিকে তাকিয়ে সে তৃপ্তি পেত। উদ্গ্রীব হয়ে থাকত কবে তার সন্তানটা জন্ম নেবে, তাকে বাবা ডাকবে। সে তার ছোট্ট বাচ্চার ছোট্ট ছোট্ট হাতগুলো নিয়ে খেলবে, আদর করবে, আরও কত কি। কিছুই হল না। অবশেষে নিজের সেই ছেলেকে দেখতে পেল বৃদ্ধরূপে। রিহানের এখন কি করা উচিত? ছেলে বলে জড়িয়ে ধরবে সেই টানটুকুও ভেতর থেকে আসছে না। হয়তো একটা দূরত্বের কারণে এমন হচ্ছে। রিহানকে চুপ থাকতে দেখে ইউসুফ সাহেব পুনরায় বলতে লাগলেন, মায়ের কাছে আমি সব শুনেছিলাম। কিভাবে আমার বাবা অতীতে গিয়ে তাকে বিয়ে করে। তার কাছেই শুনেছিলাম তুমি চট্টগ্রাম একটা কাজে গিয়েছিলে। তারপর ওখান থেকেই একদিন হুট করে অতীতে চলে যাও। যেদিন অফিস থেকে তুমি প্রজেক্টের ব্যাপারে চট্টগ্রাম যেতে চাইলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তখনই মাথায় আসে তুমি চট্টগ্রাম যেতে না পারলে হয়তো অতীতেও যেতে পারবে না। তাই আমি খুব করে চেয়েছিলাম তুমি যাতে প্রজেক্ট থেকে সরে যাও। কিন্তু আমার কোম্পানির সিলেকশন কমিটি তোমাকেই একমাত্র যোগ্য ব্যক্তি ভেবেছিল প্রজেক্টটার জন্য। তাদের চোখে সন্দেহের কারণ না হতে আমিও মতো দিই তোমাকে চট্টগ্রাম পাঠাতে। কি অদ্ভুত তাই না? তোমার অতীতে যাওয়ার পেছনে আমারও হাত আছে। আমিই যেন তোমাকে পরোক্ষভাবে অতীতে পাঠিয়েছি। আমি আগে থেকেই সব জানতাম,
তবুও আটকাতে পারিনি। যেটা হওয়ার ছিল সেটা হয়েছেই। তবে চেষ্টা যে করিনি তা কিন্তু নয়। নিজের জন্মদাতাকে মারতে আমি লোক পাঠিয়েছিলাম। তারা বারবার ব্যর্থ হই, তখনই বুঝেছি যা হবার তা হবেই। কারণ আমার অস্তিত্ব অলরেডি এসে গেছে। তবে এখনো আফসোস হয় নিজের এরকম একটা জীবনের জন্য নিজেই পরোক্ষভাবে দায়ী। সেদিন যদি কোনোভাবে তোমাকে রুখতে পারতাম তবে হয়তো আমার জন্ম হতো না। প্রকৃতি আমার সাথে এই খেলাটা খেলেছে, বলে ওঠে রিহান। সবকিছুই প্রকৃতি করেছে। ওই সময় চট্টগ্রাম থেকে ফেরার জন্য বাসস্টপে যেতে চেয়েছিলাম। কোনো গাড়ি পাচ্ছিলাম না। একটা অদ্ভুত ধরনের লোকাল বাস পেয়ে ওটাতেই উঠে পড়ি। এই বাসটাকে আমি অতীতেও দেখেছি 1943 সালে। ওই বাসেই জার্মান সেনারা আমাকে আটকে রেখেছিল। ওই বাসেই সুফিয়া আমাকে গলা কেটে দিয়েছিল। বাসটাই এই সবকিছুর কারণ। অথবা প্রকৃতি হয়তো চেয়েছে আমার সাথে সুফিয়ার এভাবে মিলন হোক, আবার এভাবেই হোক বিচ্ছেদ। প্রকৃতি যেভাবে চেয়েছে সেভাবেই হয়তো আমাদের জীবন এগোচ্ছে। প্রকৃতিই চেয়েছে আমাদের বাপছেলের মাঝে একটা দূরত্ব হোক। তাই আজ দুজন এভাবে পাশাপাশি বসা সত্ত্বেও মাঝখানে অনেকটা দূরত্ব। আমরা পরস্পরকে জড়িয়ে ধরতে পারছি না। কিন্তু মনে একটা শান্তি লাগছে এই ভেবে যে সেদিন আমার সুফিয়া জার্মানদের হাত থেকে পালিয়ে বেঁচেছিল। আমার গলা কেটে সে পালিয়েছিল। তখন থেকেই আমার ভয় সুফিয়া ধরা পড়ল না তো। আজ নিশ্চিত হলাম সে ধরা পড়েনি। ধরা পড়লে আমারই সন্তান আজ আমার পাশে বসে থাকত না। মম, সেদিন মা ধরা পড়েনি। জার্মানরা তাকে অনেক খুঁজেছিল, পুরো বনেলাকাটা তন্নতন্ন করে খুঁজেছিল। জানো মা সেদিন কি করেছে? কি? একটা জার্মানকেও প্রাণে ফিরতে দেয়নি, যেভাবে একদিন তুমি ব্রিটিশ মেরেছিলে। আমার সুফিয়া? সুফিয়া এমন সাহস দেখিয়েছে? আনমনে হেসে উঠল রিহান। অবশ্য সুফিয়া যে সাহসী মেয়ে তা খুব ভালো করেই জানে সে। মম, মা এমনটাই করেছে, বলে উঠল ইউসুফ সাহেব। কিন্তু সেদিন মা তোমার গলা কেটেছিল কেন জানো? কেন? মায়ের বিশ্বাস ছিল যার জন্ম ভবিষ্যতে সে কখনো অতীতে এসে মরবে না। যেভাবে তুমি অতীতে গিয়েছ সেভাবেই হয়তো ফিরে আসতে পারবে। মা রিস্কটুকু নিয়েছিল, রিস্কটুকু না নিলে তোমাকেও হয়তো সেদিন বাঁচাতে পারত না, নিজে ওদের হাতে ধরা পড়ত। আমার সুফিয়ার অনেক বুদ্ধি ছিল। বুদ্ধিমতী মেয়ে সে। অন্যমনস্ক হয়ে বলল রিহান। কেন জানি সুফিয়ার প্রশংসা শুনতে খুবই ভালো লাগছিল রিহানের। ক্লিনিকে অনেকগুলো পাগলের মাঝে শান্তাও একজন। তবে বাকি পাগলদের সাথে তার পার্থক্য হচ্ছে বাকিদের চিকিৎসা চলছে সুস্থ করার জন্য, অনেকেই সুস্থ হওয়ার পথে, কিন্তু শান্তার কোনো চিকিৎসা চলছে না ওখানে। সে ধীরে ধীরে তার ভারসাম্য হারিয়ে ফেলছে। ডাক্তার শহীদ তার সামনে বসে আছে। শহীদের সমস্ত রাগ এখন শান্তার উপর। শান্তা প্যারালাইজড রোগীর মতো তাকিয়ে আছে শহীদের দিকে। আর শহীদ তার চিবুকটা চেপে ধরে দাঁতে দাঁত চেপে ভেতরের রাগটা মেটানোর ব্যর্থ চেষ্টা করছে। কেন শান্তা, কেন এমনটা করলে? তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। একটা সময় হয়তো আমাদের বিয়ে হতো। কিন্তু এখন কি করলে তুমি? তুমি যাকে বাঁচিয়ে নিয়ে গেলে, তুমি জানো সে কে? সে সুস্থ হয়ে বেঁচে থাকলে আমার কত বড় ক্ষতি হবে তা কি তুমি জানো? আমার ক্ষতি মানে তো তোমারও ক্ষতি। কারণ আমরা একসাথে একটা সুন্দর সংসার করতে চেয়েছিলাম। তা আর হলো না। থাকো তুমি এভাবে মানসিক ভারসাম্য হারিয়ে। শান্তা নিষ্পলক চোখে অসাড় হয়ে তাকিয়ে রইল কেবল।
জবাব দিল না কিছুই। শহীদ তার চিবুকটা ছেড়ে দিয়ে পুনরায় বলল, পৃথিবীতে আমার একটাই ভয় ছিল, তা হচ্ছে ওই লোকটা। আমি শুধু ভাবতাম, লোকটা যেন কখনো আমার সামনে এসে না পড়ে। যদি এসেই যায় তবে তাকে আমি স্বাভাবিকভাবে বাঁচতে দিব না, নয়তো মেরে ফেলব। কিন্তু কিছুই করতে পারলাম না আমি। লোকটা আমার হাতের নাগালে চলে এসেছিল, কিন্তু তুমি তাকে বাঁচিয়ে দিল। কেন? চিৎকার করে উঠল শহীদ। রাগে শান্তার দুগালে কয়েকটা চড় দিল। শান্তা এবার হেসে উঠল, যেন শহীদ তার সাথে মজার কোনো খেলা খেলছে, আর সে খুব মজা পেয়েছে। শহীদ শান্তার মোবাইলটা বের করল। তারপর ডায়াল নাম্বারগুলো চেক করল। শেষে যে নাম্বারটাতে কল করেছিল সে, তা ইংরেজি বর্ণে ইউসুফ আঙ্কেল নামে সেভ করা। কয়েক মুহূর্ত কি যেন ভেবে ডায়াল করল শহীদ নাম্বারটাতে। গাড়ির ভেতর ইউসুফ সাহেব এবং রিহান তখনও কথা বলছিল। হঠাৎ ফোন বাজতেই ফোনের স্ক্রিনের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে তিনি রিহানের উদ্দেশ্যে বলেন, শান্তা ফোন করেছে। রিসিভ করেন। ফোন রিসিভ করে লাউডস্পিকার দিলেন ইউসুফ সাহেব। ওপাশ থেকে শোনা গেল, হ্যালো বাবা, কেমন আছো? অনেকদিন পর। শহীদ? অস্ফুটে শব্দ করলেন ইউসুফ সাহেব। হ্যাঁ, নিজের ছেলের কণ্ঠ এত তাড়াতাড়ি ভুলে গেছ? ভুলিনি। শান্তার ফোন তোমার হাতে কেন? ও কোথায়? আছে আমার পাশে। বোবার মতো চেয়ে আছে আমার দিকে। বাবা হিসেবে তোমাকে অনুরোধ করছি শহীদ, মেয়েটার কোনো ক্ষতি করো না। ওর ক্ষতি করব না। তবে একটা শর্তে। শান্তা শেষবার তোমাকে কল করেছিল। রিহানকে নিশ্চয়ই তুমি সাহায্য করেছিলে তখন। রিহানকে আমার হাতে তুলে দাও। রিহানের দিকে তাকালেন ইউসুফ সাহেব। রিহান চোখের ইশারায় সায় দিল। তখন ইউসুফ সাহেব বললেন, বেশ, তুলে দিব রিহানকে তোমার হাতে। মেয়েটাকে সুস্থ করে তুলো। ফোন কেটে গেল। রিহান অবাক চোখে তাকায় ইউসুফ সাহেবের দিকে। ডাক্তার শহীদ আপনার ছেলে? হ্যাঁ, আমারই ছেলে। তবে আমার সাথে সম্পর্ক রাখেনি। তবুও ছেলে তো আমার। তাই মাঝে মধ্যে শান্তার কাছে ফোন দিয়ে ওর খোঁজ খবর রাখতাম। ছেলে আমার ডাক্তার হিসেবে খুবই ভালো, নামকরা ডাক্তার। তাই ওর কাছেই তোমাকে পাঠিয়েছিলাম। কিন্তু ও কেন যে তোমার সাথে এমনটা করল? ও নিশ্চয়ই কোনোভাবে তোমার পরিচয় জেনে ফেলেছে। হ্যাঁ, ওর কাছে আমি আমাদের গল্প বলেছিলাম, কিভাবে আমি অতীতে গিয়ে সুফিয়ার সাথে পরিচয় হয়, বিয়ে হয় এসব। যে গল্পটা শুনতে শুনতে ও বড় হয়েছে, সেই গল্পটাই তুমি ওর সামনে বললে? সে তো তোমাকেই খুঁজছে। আমাকে? কেন? কারণ আমার মা অর্ধেক সম্পত্তি তোমার নামে উইল করে রেখেছে, এটা সে মানতে পারেনি। সম্পর্কে শহীদ আমার নাতি। আমি চাই না আমার প্রতি তার রাগ থাকুক। সম্পত্তির প্রতি আমার লোভ নেই। সে ভালো থাকুক। দীর্ঘশ্বাস ছাড়ল রিহান। তার জীবনে ওই ২০ মিনিট সময়টা যদি কোনো দুঃস্বপ্ন হয়ে উড়ে যেত। ওই ২০টা মিনিট এতগুলো মানুষের জীবন উল্টপালট করে দিয়েছে। অতীত থেকে ফিরে কখনো তোমার সুফিয়াকে খোঁজার চেষ্টা করনি? প্রশ্ন করেন হঠাৎ ইউসুফ সাহেব। খুঁজেছি অনেক। গফরগাঁওয়ে তাদের ওই বাড়িতে গিয়েছিলাম, ওখানে কেউ তাকে চিনে না। ওই বাড়িটাও নেই ওখানে। ওর দাদু বাড়িতে খোঁজ করেও পাইনি। মা এখনো বেঁচে আছে জানো? রিহানের চোখের দিকে তাকায় ইউসুফ সাহেব। রিহান চমকে উঠে কথাটি শুনে। সুফিয়া এখনো বেঁচে আছে? মুখটা হা হয়ে যায় রিহানের। হুমম মাথা দোলায় ইউসুফ সাহেব। এখনো বেঁচে আছে মা,
তোমার সাথে শেষবার কথা না বললে হয়তো মরবেও না। রাহাতের হাতে কঙ্কালটির ডিএনএ রিপোর্ট এসে যখন পৌঁছে, তখন যেন সে পৃথিবী জয় করেছে, এমন আত্মহারা। রিপোর্টগুলো সে পত্রিকায় প্রাপ্ত ঠিকানায় পাঠিয়ে দিল, সাথে নিজের সমস্ত পরিচয়, যাতে পরবর্তীতে যুক্তরাজ্য থেকে ওরা তার সাথে যোগাযোগ করে কঙ্কালটি নিয়ে যায়। রাহাত বেশ খুশি, কঙ্কালের ডিলটা সম্পন্ন হলেই তার হাতে 200 কোটিরও অধিক টাকা এসে পড়বে। রাহাত খুশিতে সামিদকে জড়িয়ে ধরল। হাসতে হাসতে বলল, সামিদ, ভাবতে পারো আমাদের অবস্থানটা কোথায় হতে চলেছে? তোমরা চাইলে আমার তরফ থেকে একটা পার্টি নিতে পারো এখনই। বস, আমার একটু সন্দেহ আছে এখানে। উদ্বিগ্ন দেখালো সামিদকে। কি সন্দেহ? বসো, লোকটা এত সহজে কঙ্কালটা দিয়ে দিল। কিন্তু চাইলেই সে আমার সাথে একটু ঝামেলা করতে পারত কঙ্কালটা যখন নিচ্ছিলাম। কিছুই করল না। কিছুটা সন্দেহ তো থেকেই যায়। কঙ্কালটা আসলেই জনসনের তো? আহ সামিদ, তুমি বড্ড সন্দেহপ্রবণ। লোকটা কি জানত যে আমরা তার পিছু নেব? যদি জানত, তবেই না পূর্বে সতর্ক হয়ে আরেকটা রাখত সাথে। এখন আমরা হুট করে তাকে ধরে নিয়ে আসি, কঙ্কাল বদলাবার সময় কোথায় পাবে সে? তবুও লোকটাকে আমার সুবিধের মনে হয়নি। 1942 সালে গিয়ে লোকটা ব্রিটিশ মেরে এসেছে। বিপজ্জনক তো হবেই। তবে কঙ্কালের ব্যাপারে নিশ্চিত থাকো। লোকটা কি আসলেই অতীতে গিয়েছিল বসো? হ্যাঁ, অতীতে গিয়েছে। এতক্ষণেও বুঝনি তুমি? যার কঙ্কালটা আমরা খুঁজছি সেই ব্রিটিশকে রিহান নিজেই মেরেছে। তা তো বুঝছি, কিন্তু কেন জানি বিশ্বাস হচ্ছে না। এভাবে কি অতীতে যাওয়া যায়? যায় না। কিন্তু লোকটা কোনো একভাবে অতীতে গেছে এটা তুমি নিঃসংশয় বিশ্বাস করে নাও। কিন্তু লোকটার ব্যাপারে আপনি এত কিছু কিভাবে জানেন বসো? সামিদের দিকে কয়েক মুহূর্ত চেয়ে থাকে রাহাত। তারপর কাঁধে আলতো করে হাত চাপড়ে বলল, সব প্রশ্নের উত্তর জানতে নেই সামিদ। কঙ্কালটা যে আমাদের হাতে এসেছে, এই খুশিতে তোমরা পার্টি করো। বলেই রাহাত চলে যেতে লাগল। বাড়ির সামনে একটা ট্যাক্সি থেকে নেমে রিহান ভাড়া দিচ্ছিল। সে সময় একটা পুলিশ ভ্যান এসে থামে তার পাশে। পুলিশ ভ্যান থেকে অফিসার সঞ্জু নেমে প্যান্ট ঠিক করতে করতে এগিয়ে এসে বলে, মি রিহান, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন? ভালো ডাক্তারের সেবা নিয়েছিলেন নিশ্চয়ই। আমি অসুস্থ ছিলাম না। সঞ্জুর দিকে তাকিয়ে নির্লিপ্ততা কণ্ঠে বলল রিহান। ভাড়া পেয়ে ট্যাক্সিটা তাদের পাশ কাটিয়ে চলে গেল। জানি। আপনার ডাক্তার ইতোমধ্যে আমাকে সেটা জানিয়েছেন। হয়তো আপনি মানসিক ভারসাম্যহীন সাজতেন চেয়েছিলেন, যাতে নাজমুল হত্যাকাণ্ড থেকে বেঁচে যেতে পারেন, তাই নামি রিহান। আমি কোনো খুন করিনি। বলেই বাড়ির বারান্দার দিকে তাকালো রিহান। ওখানে তার বাবা রহমান সাহেবের সাথে চোখাচোখি হল তার। রহমান সাহেব ছেলের অবস্থা দেখে নিচে নেমে আসতে লাগলেন। আপনি খুন করেছেন নাকি করেননি সেটা থানায় প্রমাণিত হবে। চলুন আমাদের সাথে। আসুন, গাড়িতে উঠুন। দ্রুত পায়ে রহমান সাহেব হেঁটে আসতে আসতে সঞ্জুর উদ্দেশ্যে বললেন, অফিসার, আমার ছেলেকে ছেড়ে দিন। ও খুন করেনি। কিছু মনে করবেন না রহমান সাহেব। আমাদের দায়িত্বটা আমাদেরকে পালন করতেই হবে। আপনার ছেলে নির্দোষ হলে ফিরে আসবে। ভয় কিসের? না, আমি আমার ছেলেকে নিয়ে যেতে দেব না। রিহানের হাত ধরে থাকলেন রহমান সাহেব। রিহান তার বাবাকে বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিল। তারপর নিজে সে পুলিশ ভ্যানে উঠে বসল। ডাক্তার শহীদ নিজের ক্লিনিক থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে কোথা থেকে যেন হাজির হল রিহান। তাকে আকস্মিক দেখে কিছুটা অবাক হল শহীদ। তবে খুশিই হয়েছে সে। রিহান সাহেব যে মেঘ না চাইতেন বৃষ্টি। মেয়েটা কোথায়?
শান্তা, চলুন দেখিয়ে আসি। কিছুটা হেঁটে একটা বেডের দিকে ইশারা করল শহীদ, ওই যে। রিহান দেখল একটা মেয়ে প্যারালাইজড রোগীর মতো হাঁ করে উপর দিকে তাকায় আছে। দেখে কষ্ট হল রিহানের। মেয়েটার এমন অবস্থার জন্য সে নিজে দায়ী। মেয়েটাকে সুস্থ করে তুলো, বলল রিহান। কিন্তু কিছু ফর্মালিটি যে পূরণ করতে হবে আপনাকে। যা করার দ্রুত করো। আমার পেছনে পুলিশ। পালিয়ে এসেছি আমি। যে কোনো মুহূর্তে এখানে পুলিশ চলে আসতে পারে। সমস্যা নেই, আপনি বলার পর থেকে আমি উইলের কাগজ সাথেই রাখি। শুধু আপনার একটা কলমের খোঁচা প্রয়োজন। দাও, সাইন করে দিচ্ছি। এসব সম্পত্তির উপর কোনো লোভ নেই আমার। শহীদ উইলের কাগজটা এগিয়ে দিল, রিহান তাতে সাইন করে দিল। তারপর শহীদের দিকে তাকিয়ে বলল, এবার মেয়েটাকে সুস্থ করে তুলো। তা তো তুলব। শান্তাকে আমি ভালোবাসি, তাকে বিয়ে করব। সুস্থ তো করতেই হবে। কিন্তু তার আগে দাদা নাতি মিলে একটু জড়িয়ে ধরি। হেসেই জড়িয়ে ধরল শহীদ রিহানকে। তারপর কানে কানে ফিসফিস করে বলল, কিছুক্ষণ পর আমার লোকেরা এক বৃদ্ধা মহিলাকে তুলে নিয়ে যাবে। মহিলাটার বয়স ৯৫,১০০ হবে। আমার লোকেরা তাকে মেরেও ফেলবে। জানেন সে কে? আপনার সুফিয়া। হোয়াট? শহীদকে দুহাতে ঠেলে সরিয়ে দিল। প্লিজ এমনটা করো না। তোমার লোকদের ফিরে আসতে বলো। আমাকে সুফিয়ার সাথে শেষ দেখাটা অন্তত করতে দাও। বুড়িটার উপর সব রাগ আজ মিটিয়ে নেব। ছোটবেলা থেকেই শত অপমান গায়ে মেখে বড় হয়েছি। কেন জানো? ওই বুড়িটার জন্য। আর তোমার জন্য। তোমরা যদি এমন বিয়েটা না করতে আমার বাবারও জন্ম হতো না, আমারও জন্ম হতো না। আমার বাবা তো আরও বেশি অপমান সহ্য করেছে। লোকে আমাদের দেখে টিটকারি দেয়, পাগল বলে। আমার দাদির অবৈধ সন্তান আমার বাবা। ভবিষ্যৎ থেকে কেউ একজন গিয়ে তাকে বিয়ে করেছে, এগুলো তার বানানো গল্প। সবাই বলে, কেউ একজন আমার দাদির সাথে ২-১ দিন ফুর্তি করেছে, তারপর পালিয়ে গেছে। এসব কথা গায়ে মেখে মেখে বড় হয়েছি আমরা। লোকে আমাদেরকে নিচু চোখে দেখে। একসময় পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমরা ২ ভাই আলাদা হয়ে যায়। আরেক ভাই কে? রাহাত খান। এখনো পরিচয় হয়নি ওর সাথে? হয়েছে। খুব ভালো করে পরিচয় হয়েছে ওর সাথে। তবে তো নিজের আরেক শত্রুর সাথে ইতোমধ্যে তোমার পরিচয় ঘটে গেছে। তুমি তোমার সুফিয়াকে দেখতে উদ্গ্রীব হয়ে আছো। আর আমরা তোমার অসহায়ত্ব দেখতে দিনের পর দিন অপেক্ষা করেছি। আমাদের ২ ভাইয়ের জীবনটাকে তুই বিষিয়ে তুলেছিস। চিৎকার করে উঠে জোরে পা চালাল শহীদ রিহানের পেটে। ছিটকে দূরে গিয়ে পড়ল রিহান। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে সে বলল, সুফিয়ার প্লিজ কোনো ক্ষতি করো না। হাতজোড় করল রিহান। হ্যাঁ, এক্সাক্টলি। তোর এই অসহায়ত্বটাকেই আমি দেখতে চাইছি। তোর সুফিয়াকে তুই দেখতে চাইবি, কিন্তু দেখতে পাবি না। হাতঘড়িতে টাইম দেখে নিল শহীদ। আর ৩০ মিনিট সময় আছে তোর হাতে। পারলে গিয়ে বাঁচিয়ে নে ওকে। রিহান আর অপেক্ষা করল না। দ্রুত বের হয়ে গেল ক্লিনিক থেকে। ফোনটা বের করে ইউসুফ সাহেবের নাম্বারে ডায়াল করল সে। কিন্তু সংযোগ পেল না। অনেকবার চেষ্টা করেও সে ব্যর্থ হল। এদিকে ইউসুফ সাহেবের বাসার ঠিকানাটাও তার জানা নেই। কি করবে বুঝতে পারছে না। অফিসে বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করল সে। কিন্তু কেউ জানে না ইউসুফ সাহেবের ঠিকানা। আসলে তিনি একা থাকতে পছন্দ করেন। তাই নিজের পার্সোনাল কোনো কিছুই কাউকে জানতে দেন না।
শেষে কুলকিনারা না পেয়ে রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ল রিহান। সুফিয়ার সাথে বুঝি আর কখনো দেখা হবে না তার। যা হয়েছে সব অতীতেই হয়েছে। ফোনটা বেজে উঠল রিহানের। রিসিভ করতেই রাহাতের রুক্ষ গলা শোনা গেল, আহ রিহান সাহেব, আহ। কি গেমটাই না খেললেন আমার সাথে। আমি তো ভাবতেও পারিনি। শেষ পর্যন্ত কার না কার কঙ্কাল একটা আমাকে ধরিয়ে দিলেন, আর জনসনের কঙ্কালটা নিজেই রেখে দিলেন। বোকা বনে গেলাম। আমি তো বলেছি ওটা তুমি কখনো পাবে না। কিন্তু তুমি যদি একটু সৎ হতে, যদি তোমার আসল পরিচয়টা দিতে, যদি বলতে তুমি আমারই বংশধর, তবে কঙ্কাল কেন, নিজের জীবনটাই দিয়ে দিতাম। কিন্তু তুমি এমনই এক শয়তান, মানুষের আবেগ নিয়ে খেলতেও দ্বিধাবোধ করো না। আহ, আস্তে রিহান সাহেব আস্তে, কানে লাগছে আপনার কথাগুলো। তবে অবাক হলাম, শেষ পর্যন্ত আমার পরিচয়টা জেনেই ছাড়লেন। হ্যাঁ জেনেছি, আমার নিজের রক্ত থেকে একটা শয়তানের জন্ম হয়েছে। একটা না, অবশ্য দুইটা শয়তানের জন্ম হয়েছে। কি করে পারলে তুমি নিজের দাদি সম্পর্কে এমন মিথ্যা কথা বলতে? কি করে পারলে অন্য একজনের কবর দেখিয়ে বলতে এটা সুফিয়ার কবর? অবশ্য আমি সেদিনই বুঝেছিলাম যে তুমি মিথ্যা বলছ। যে লোকটা এতটা পাষাণ, এতটা লোভী, তার মনে কখনো কোনো বৃদ্ধা মহিলাকে রাস্তায় অসহায় পড়ে থাকতে দেখলেও মায়া জন্মাবে না। কিছু অর্থের জন্য তুমি নিরীহ একটা গেটকিপারকে খুন করেছ, আর তুমি কিনা গেছো বৃদ্ধা সুফিয়াকে মায়া দেখাতে? কোনোটাই আমি বিশ্বাস করিনি। তাই নকল কঙ্কালটাই তোমাদের হাতে তুলে দিয়েছিলাম। যেদিন জনসনের কঙ্কালটা আমি তুলে আনি, সেদিন আরও একটা কঙ্কাল আমি সংগ্রহ করি, কারণ এমন কিছু একটা ঘটবে আগে থেকেই সন্দেহ ছিল কিছুটা। হা 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 হাসল রাহাত। তারপর বলল, বুদ্ধির প্রশংসা করতেই হয় রিহান। কিন্তু আমার একটা অভ্যাস, যেটা অর্জন করতে আমি একবার লেগে পড়ি, সাকসেস না হওয়া পর্যন্ত থামি না। কঙ্কালটা নিজেই আমার হাতে তুলে দিবেন আপনি। কেন জানেন? চুপ করে শুনতে লাগল রিহান। দম নিয়ে রাহাত পুনরায় বলতে লাগল, কারণ আমি একটু পরই খুন করতে যাচ্ছি আপনার ঔরসজাত সন্তানকে, যিনি সম্পর্কে অবশ্য আমার বাবা ইউসুফ খানকে। নিজের বাবাকে খুন করতে কষ্ট হবে, তাই আমি একটু বাইরে যাচ্ছি। তোমার হাতে সময় আছে ২০ মিনিট, এর ভেতর কঙ্কালটা নিয়ে হাজির হও। নয়তো উনাকেই লাশ হিসেবে দেখতে হবে। ফোন কেটে গেল। রিহান জোরে চিৎকার করে উঠল রাস্তায়। এবার সত্যি নিজেকে খুব অসহায় লাগছে তার। একদিকে ইউসুফ সাহেব, তার নিজেরই ছেলে, অন্যদিকে সুফিয়া, কাকে বাঁচাতে ছুটে যাবে সে। কিন্তু সুফিয়ার ঠিকানাটাও তো সে জানে না। কিভাবে বাঁচাবে সে তাকে? এদিকে সময় দ্রুত কেটে যাচ্ছে। চলবে।